আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো তোমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায় নিয়ে। এবং এই অধ্যায়ের আজকে হচ্ছে লেকচার 2 এবং এই অধ্যায়ে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, পরমাণুর মডেল এবং পরমাণুর মডেলের মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বুরের পরমাণু মডেল। এরপর কথা বলবো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। উনি যে পরীক্ষাটা করে এই মডেলটা প্রস্তাব করেছেন, এই পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ওইটা জানা আমাদের জন্য খুবই দরকারি, এটা আমরা জানবো। রাদারফোর্ডের মডেল, পরমাণু মডেল সম্পর্কে কথা বলবো। এরপর রাদারফোর্ড পরমাণু মডেলের যে ভুল বা সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো নিয়ে কথা করা যাক আমাদের আজকের পরমাণু মডেল দিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, পরমাণুর মডেল এটা কি জিনিস আসলে? দেখো, আমরা জানি পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, তাই না? তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো পরমাণুর ভিতরে কিভাবে বিন্যস্ত থাকে এবং তাদের আচরণগুলো ব্যাখ্যা করার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মডেল প্রস্তাব করেছেন। তো সেই হিসেবে প্রথম একটা মডেল, এখানে দুইটা মডেলের কথা তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর মডেল বা পরমাণুর সৌর মডেল, আরেকটা হচ্ছে বুর পরমাণুর মডেল। এই দুইটা মডেল আমরা কথা বলবো। সো আমরা আজকে শুরু করার জন্য প্রথমে আমরা রাদারফোর্ডের পরমাণুর মডেল নিয়ে কথা বলবো। তোমরা অবশ্যই মনে রাখতে হবে, এই রাদারফোর্ড যে ওনার মডেলটা উপস্থাপন করছে, এই মডেল উপস্থাপন করার আগে অবশ্যই একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করেছে। সেই পরীক্ষার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা যদি আমরা জানি, রাদারফোর্ডের মডেল সম্পর্কে আমাদের অনেক কিছু ধারণা হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি তোমাদের বইয়ে না থাকলেও আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে জানা খুবই দরকারি তোমাদের। সো চলো প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটা বিজ্ঞানী রাদারফোর্ড উনি করেছেন এবং যার উপর ভিত্তি করে উনি ওনার মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল উপস্থাপন করেছে। চলো, তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার জন্য উনি প্রথমে কি করছে, দেখো আলফা কণার উৎস নিছে। দেখো আলফা কণার উৎস নিছে। আলফা কণার উৎস হচ্ছে মূলত, আলফা কণা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে বের হয় এরকম একটা কণা। ধরো এই যে এটা একটা হচ্ছে, ধরো একটা বাক্স বা লেড ব্লক, এর ভিতরে আছে ধরো তেজস্ক্রিয় পদার্থ এবং এই তেজস্ক্রিয় পদার্থ থেকে তোমার আলফা কণা নির্গত হবে। সো আমরা এটাকে বলতে পারি আলফা কণার উৎস। আলফা কণার উৎস, ঠিক আছে? তো আলফা কণা নিল, আলফা কণার উৎস নিল যেখান থেকে আলফা কণা বের হবে। এরপর উনি কী করলো, উনি এরপর একটা স্বর্ণের পাত নিল। স্বর্ণ, ঠিক আছে, গোল্ডের একটা পাতলা পাত নিছে, খুবই পাতলা, খুবই পাতলা স্বর্ণের একটা পাত নিছে, যেই পাতের উপর উনি আলফা কণাকে নিক্ষেপ করবে, ঠিক আছে? এরপর এর চারপাশে উনি কী করলো, এর চারপাশে উনি একটা পর্দা বসালো, ঠিক আছে? এরকম একটা পর্দা বসালো, যেটাকে বলা হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা। তাহলে এটা হচ্ছে ওনার সেট ছিল, জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা। অর্থাৎ এই পর্দার সাথে জিঙ্ক সালফেটের কি আছে, আবরণ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা কি নিল, উনি আলফা কণার উৎস নিল। আলফা কণা হচ্ছে কোত্থেকে বের হয়, তেজস্ক্রিয় পদার্থ থেকে, সেজন্য একটা তেজস্ক্রিয় পদার্থ এখানে নেওয়া হলো, এটা হচ্ছে আলফা কণা, এখান থেকে বের হবে। এরপর আলফা কণাটা নিক্ষেপ করবে উনি একটা স্বর্ণের পাতের উপর। এটা হচ্ছে আমাদের কিসের পাত, এটা হচ্ছে স্বর্ণের পাত, ঠিক আছে? অর্থাৎ পাতলা একটা, এখানে পাতলা একটা স্বর্ণের উনি প্লেট বা পাত উনি নিছে, ঠিক আছে? পাতলা একটা স্বর্ণের পাত। তো এর চারপাশে একটা কি বসাইলো, পর্দা বসাইলো। মূলত এই আলফা কণাগুলা বের হয়ে স্বর্ণের পাতের ভেতর দিয়ে উনি মানে পাস করাবেন, কি ঘটনা ঘটে এটা দেখে পর্যবেক্ষণ করে পরবর্তীতে উনি উনার মডেলটা প্রস্তাব করেছেন। দেখো তাহলে আমরা আসলে বুঝি কি ঘটনা আসলে উনি এখানে দেখতে পাইছে। দেখো আলফা কণাগুলা কার উপর নিক্ষেপ করে, তোমার স্বর্ণের পাতের উপর। আলফা কণা মূলত একটা মনে রাখবে, এটা হচ্ছে একটা ধনাত্মক কণা, অর্থাৎ আলফা কণার চার্জ হচ্ছে কি, পজিটিভ। আলফা কণার চার্জ কি, পজিটিভ, এটা মনে রাখিও। এখন এখান থেকে যখন আলফা কণা বের হচ্ছে এবং স্বর্ণের পাতের বিদ্যুৎ দিয়ে যাওয়ার সময় উনি দেখছে বেশিরভাগ আলফা কণা যখন এখান থেকে বের হয়ে স্বর্ণের পাতের বিদ্যুৎ দিয়ে গেল, বেশিরভাগ আলফা কণায় হলো কি, সোজাসুজি চলে গেছে, এরকম সোজাসুজি চলে গেছে স্বর্ণের পাত ভেদ করে, ঠিক আছে? এবং কিছু আলফা কণা উনি দেখছে কি, কিছু আলফা কণা এরকম যাওয়ার সময় এরকম বেঁকে গেছে, কিছু আলফা কণা বেঁকে গেছে, কিছু আলফা কণা এরকম যাচ্ছে, যাওয়ার সময় এরকম বেঁকে গেছে। তাহলে দুই ধরনের ঘটনা উনি দেখতে পাইছে। কিছু আলফা কণা হচ্ছে ডাইরেক্ট সোজাসুজি চলে গেল এবং আর কিছু আলফা কণা হচ্ছে এরকম যাওয়ার সময় বেঁকে গেছে। এরকম বলা হচ্ছে খুবই অল্প সংখ্যক, প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা আছে যেটা এরকম যাচ্ছে, যাওয়ার সময় একদম পুরাপুরি বাউন্স ব্যাক করছে, ঠিক আছে? বেঁকেও যায় নাই, সোজাসুজি যাও না, একদম ডাইরেক্ট ফিরে চলে আসছে। তাহলে এরকম খুবই কম দেখা গেছে, 20,000-এ একটা। তাহলে দেখো তো আলফা কণার পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় উনি কি
কি লক্ষ্য করলেন, স্বর্ণের পাতের ভিতর দিয়ে যখন আলফা কণা যাচ্ছে তখন উনি দেখলো বেশিরভাগ আলফা কণা সোজাসুজি চলে গেল, কিছু আলফা কণা হচ্ছে, বেশিরভাগ আলফা কণা সোজাসুজি, কিছু আলফা কণা হচ্ছে হালকা একটু বেঁকে গেল, এবং 20,000-এ একটা, খুবই কম এরকম একটা আলফা কণা 20,000 নিক্ষেপ করলে মাত্র একটা আলফা কণা দেখা যাচ্ছে বাউন্স ব্যাক করছে, ফিরে চলে আসছে একদম ডাইরেক্ট। ঠিক আছে, এখন আসলে উনি এই ঘটনা থেকে আসলে কি বুঝতে পারলেন? ঠিক আছে, চলো আমরা একটু ব্যাপারটা অ্যানালাইসিস করার চেষ্টা করি। আসলে দেখো, তুমি যে এখানে দেখতে পাচ্ছ আলফা কণাগুলা, আলফা কণা, এই আলফা কণাগুলা স্বর্ণের পাতের ভিতর দিয়ে যাচ্ছে। আসলে আলফা কণাগুলো এতটাই ছোট, ওরা মূলত স্বর্ণের পাতের পরমাণুর ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ব্যাপারটাকে একটু বুঝাই, ধরো এটা স্বর্ণের পাত, এটা ধরো আমি যদি তুলে দিই, মূলত হচ্ছে এখানে আছে কি স্বর্ণের পাতের, ধরো এটা যদি আমি একটু আঁকি, স্বর্ণের পাত, এই স্বর্ণের পাতের ভিতরে অনেকগুলো স্বর্ণের কি আছে, পরমাণু আছে। মূলত এই যে আলফা কণাগুলা স্বর্ণের পাতের ভিতর দিয়ে গেল, এগুলো মূলত কিভাবে কোন দিকে গেল জানো? এগুলো মূলত স্বর্ণের পাতের পরমাণুর ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে স্বর্ণের পাতটা তুলে দেবো এখান থেকে, এটা পুরোটা তুলে দিলাম। দেখো এগুলা তুলে দিলাম, দেওয়ার পর আমি স্বর্ণের পাতের পরিবর্তে স্বর্ণের একটা পরমাণুর কথা চিন্তা করি। এটা ধরো স্বর্ণের পরমাণু আমরা চিন্তা করি। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়াস, মাঝখানেরটা হচ্ছে কি, মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এগুলো কক্ষপথ যেখানের মধ্যে ইলেকট্রন আছে, ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমরা স্বর্ণের পাত তুলে দিয়ে একটা স্বর্ণের কি পরমাণুর কথা এখানে চিন্তা করি। কারণ হচ্ছে কি আলফা কণা আসলে স্বর্ণের পাতের ভিতর দিয়ে গেছে, এর মানে হচ্ছে স্বর্ণের পাতের পরমাণুর ভিতর দিয়ে গেছে। দেখো কীরকম এটা। এখন আসো, মূলত আলফা কণা যখন স্বর্ণের পাত তথা পরমাণুর ভিতর দিয়ে যায়, দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা কণা এরকম সোজাসুজি চলে যায়, বেশিরভাগ আলফা কণা সোজাসুজি এরকম চলে গেছে। ঠিক আছে, এখন কিছু আলফা কণা আছে যেটা বেঁকে গেছে, কিছু আলফা কণা কী হয়েছে, এরকম বেঁকে গেছে। আর কিছু আলফা কণা বলা হচ্ছে এটা 20,000 বা 12,000-এ একটা এরকম আলফা কণা এরকম ফিরে চলে আসে। তাহলে 3 ধরনের উনি ঘটনা লক্ষ্য করছে, এবং এই 3 ধরনের ঘটনা থেকে উনি ওনার মডেলটা প্রস্তাব করছেন। উনি ওনার মডেলে বলছে কি জানো, যেহেতু বেশিরভাগ আলফা কণা এরকম সোজাসুজি চলে যায়, বেশিরভাগ আলফা কণা সোজাসুজি চলে যায়, সেজন্য উনি বলছে পরমাণুর ভেতরের জায়গাটা অধিকাংশ জায়গায় ফাঁকা। ঠিক আছে, দেখো উনি এই তোমাদের বইয়ে এই যে এখানে লেখছে, দেখো কি বলছে, পরমাণুর ভেতরের বেশিরভাগ জায়গায় হচ্ছে কি, বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। কেন এই কথাটা বলছে? কারণ হচ্ছে বেশিরভাগ আলফা কণা কী হয়ে গেছে, সোজাসুজি চলে যেতে পারছে, বেশিরভাগ ফাঁকা ছিল বিদায় তো চলে গেছে। ঠিক আছে, আর এই ফাঁকা জায়গার ভিতরে কি অবস্থান করে, ইলেকট্রনগুলো অবস্থান করে। ঠিক আছে, ইলেকট্রনগুলো অবস্থান করে। এখন আসো, এবং উনি নিউক্লিয়াসটাকে খুবই ক্ষুদ্র বলছে, পরমাণুর নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র। কেন বলছে জানো ভাইয়া? দেখো এখানে আচ্ছা একটা বিষয় আগে ক্লিয়ার করি, কিছু আলফা কণা তোমরা দেখছিলা একটু বেঁকে গেল। প্রথমে আসো এগুলো কেন বেঁকে গেছে এটা একটু দেখি। তোমরা জানো, তোমাদেরকে আগেই বলে রাখছি, আলফা কণার চার্জ হচ্ছে ধনাত্মক, আর এই নিউক্লিয়াসটা এটার চার্জও কিন্তু ধনাত্মক। তোমরা জানো ধনাত্মক চার্জকে কী করে বিকর্ষণ করে, একে অপরকে কী করে বিকর্ষণ করে। সো কী হইলো, একটা আলফা কণা অর্থাৎ ধনাত্মক চার্জ যাচ্ছে, যখনই সেই নিউক্লিয়াসের পাশ দিয়ে যাচ্ছে, নিউক্লিয়াসও ধনাত্মক, আলফা কণাটাও ধনাত্মক, তাহলে ধনাত্মক বিকর্ষণ করে ওকে একদিকে ধাক্কা দিয়ে ঠেলে দিল, তাহলে ও বেঁকে গেল। তাহলে ঠিক একইভাবে এরকম আরেকটা কণা যাচ্ছে, যাওয়ার সময় যখন খুব পাশ দিয়ে যাচ্ছে নিউক্লিয়াসের, তাহলে তখন এই আলফা কণাটা বেঁকে গেল। তাহলে কি বুঝতে পারলো আলফা কণা কেন বাঁকলো? আলফা কণা ধনাত্মক, নিউক্লিয়াসটাও ধনাত্মক, এর থেকে প্রমাণিত হয়, যার কারণে নিউক্লিয়াস আলফা কণাকে বিকর্ষণ করছে। তাহলে এর থেকে আমরা একটা কথা পেয়ে গেলাম, নিউক্লিয়াস হচ্ছে কি ধনাত্মক। এখন আমাকে বলো দেখি নিউক্লিয়াস কেন ধনাত্মক? উনি বুঝতে পারলো নিউক্লিয়াস ধনাত্মক হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমরা দেখো ইলেকট্রন পড়ছি, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ ঋণাত্মক, আর প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, তার মানে উনি বুঝতে পারছে কি জানো, নিউক্লিয়াসের ভিতরে আসলে প্রোটন থাকে। কে থাকে? প্রোটন থাকে। প্রোটনের চার্জ ধনাত্মক হওয়ার কারণে নিউক্লিয়াসের চার্জও কী হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, তাহলে উনি কিন্তু প্রোটনের অবস্থানটা উনি বুঝতে পারছে। নিউক্লিয়াস ধনাত্মক কীভাবে বুঝলো? ওই যে আলফা কণাকে ধাক্কা দিয়ে সরাই দিল, আলফা কণা ধনাত্মক, নিউক্লিয়াস ধনাত্মক, দুইটা ধনাত্মক হওয়ার কারণে আলফা কণা দূরে সরে গেছে, এটা ধনাত্মক নিউক্লিয়াস বুঝলো। এখন নিউক্লিয়াস কেন ধনাত্মক, এটার যদি তুমি একটু চিন্তা করো তাহলে বুঝবা তুমি, ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে প্রোটনটা হচ্ছে ধনাত্মক, তাহলে এই নিউক্লিয়াস প্রোটনটা পজিটিভ চার্জটা নিউক্লিয়াসের ভিতরে থাকার কারণে নিউক্লিয়াসটা কি হলো, ধনাত্মক চার্জযুক্ত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো তাহলে আমরা বুঝতে পারছি নিউক্লিয়াসে প্রোটনের অবস্থান, নিউক্লিয়াসে কার অবস্থান, প্রোটনের অবস্থান, এটা উনি ওনার মডেলের মধ্যে বলেছে, তোমাদের বইয়ে এটা আছে। তারপর আরেকটা বিষয় দেখো তো, একটা আলফা কণা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এই আলফা কণাটা যদি একটু লক্ষ্য করো, একটা আলফা কণা ডাইরেক্ট তোমার কি আসছে, ফিরে চলে আসছে। এটা কেন আসলো? এটা দেখো একটা আলফা কণা শুধুমাত্র আসলো, বেশি কেন আসে নাই,
আচ্ছা বলো তো, যে আলফা কণাটা ডাইরেক্ট ফিরে আসলো, এটা কেন আসলো জানো? এটা সরাসরি গিয়ে নিউক্লিয়াসের সাথে ধাক্কা লেগেছে, ঠিক আছে? যদি আমি ব্যাপারটাকে যদি একটু এখানে বলি, দেখো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। ধরো যে আলফা কণাটা সরাসরি একদম গিয়ে নিউক্লিয়াসের সাথে ধাক্কা খাইছে, সেটা একদম ফিরে গেছে। এরকম আলফা কণা যেটা নিউক্লিয়াসের সাথে গেছে, সেটা একদম কি ডাইরেক্ট ফিরে গেল, ঠিক আছে? এখন ভাইয়া 20,000-এ অনেকগুলো তো আলফা কণা নিক্ষেপ করার পর মাত্র একটা আলফা কণা কেন ফিরে আসলো? দেখো ভাইয়া, কেন একটা ফিরে আসলো বুঝো। এই জিনিসটা কার সাথে ধাক্কা খেয়ে ফিরে গেল? এই আলফা কণাটা নিউক্লিয়াসের সাথে। নিউক্লিয়াসটা ছোট, সেজন্য একটা ফিরে গেছে। নিউক্লিয়াস যদি ধরো অনেক বড় হইতো, তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো আলফা কণা ধাক্কা খেয়ে ফিরে যেত, ঠিক আছে? তাহলে যেহেতু 20,000 নিক্ষেপ করার পর একটা আলফা কণা ফিরে গেছে, তাহলে যার সাথে ধাক্কা লাগছে সেই নিউক্লিয়াসটার আকার অবশ্যই ছোট। বড় হইলে তো বেশি আলফা কণা ফিরে যাইতো, তাই না? তাহলে উনি কিন্তু ওনার মডেলের মধ্যে, তোমাদের বইয়ে আছে এই কথাটা বলছে, কি বলছে? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র কেন? ওই যে একটা আলফা কণা ফিরে আসলো সরাসরি। যদি বড় হইতো নিউক্লিয়াসটা, বেশি বেশি আলফা কণা কি চলে আসতো? ফিরে চলে আসতো। আর পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গা ফাঁকা। কেন ফাঁকা ভাইয়া? কারণ হচ্ছে বেশিরভাগ আলফা কণা উনি সোজাসুজি চলে যেতে দেখেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো একটা বিষয় খেয়াল করো। এখন কথা হচ্ছে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা আসলে তোমরা যদি বলো ভাইয়া নিউক্লিয়াসটা আলফা কণা যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা যদি একটু বলি, আলফা কণাটা নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে চলে যেতে পারে নাই। পারে নাই কেন দেখি একটু বলি। এই নিউক্লিয়াসটা অত্যন্ত ভারী, বর বেশি, ঠিক আছে? বর বেশি হওয়ার কারণে ধাক্কা দিয়ে চলে যেতে পারে নাই। আবার হচ্ছে আবার আমাদের এই যে আলফা কণা, এটা কিন্তু পজিটিভ, তাহলে যাচ্ছে ভারী হওয়ার কারণে এটাকে ক্রস করতে পারে নাই, ধাক্কা দিতে পারে নাই। আবার ও তো পজিটিভ, আমাদের আলফা কণাও পজিটিভ, বিকর্ষণ করছে, তাহলে একদম ফিরে চলে আসছে। কিন্তু তোমরা দেখি বলো, এখানে কক্ষপথের মধ্যে ইলেকট্রন ছিল না? ইলেকট্রনটার সাথে যদি আলফা কণা লাগেও, আলফা কণা চলে যাবে, কারণ দেখো আলফা কণা অনেক ভারী, ইলেকট্রনের তুলনায় অনেক অনেক ভারী। আবার আলফা কণার একটা গতি আছে, যেমন তুমি চিন্তা করতে পারো, ধরো একটা ট্রাক অনেক স্পিডে গতি নিয়ে আসছে, তুমি ধরো একটা সাইকেল নিয়ে দাঁড়ায় আছো, তুমি যদি বলো আমি এই ট্রাক যেটা আসছে সেটাকে থামাই দেবো, হবে? এখানে হচ্ছে ট্রাক হচ্ছে আলফা কণা, অনেক গতি, অনেক ভারী, কিন্তু তুমি হচ্ছে ইলেকট্রনটা হচ্ছে তোমাকে নিজে, তুমি সাইকেল নিয়ে ধরো দাঁড়ায় আছো, তুমি কল্পনা করো নিজে এরকম, এটা হচ্ছে তুমি হচ্ছে ইলেকট্রন। তাহলে তোমাকে যেরকম তুমি ট্রাককে থামাতে পারবে না, ঠিক এখানে ইলেকট্রন কাকে থামাতে পারবে না? আলফা কণাকে থামাতে পারবে না, কারণ খুবই হালকা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই নিউক্লিয়াসটা খুবই ভারী। কার চাইতে ভারী? আলফা কণার চাইতে ভারী, কিন্তু আলফা কণা তাকে কি করতে পারে নাই? ব্যাদ করে যেতে পারে নাই। এখন আসো, তোমাদের বই বলছে নিউক্লিয়াসটা এত ভারী হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে দেখো, আমরা পড়ছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। ইলেকট্রনের ভরটা হচ্ছে প্রায় শূন্য। ইলেকট্রনের ভর কি? প্রায় শূন্য বা নগণ্য, ঠিক আছে? ইলেকট্রনের ভর প্রায় শূন্য বা নগণ্য, যেটা হচ্ছে কক্ষপথে থাকে, ঠিক আছে? আর সবচেয়ে যে ভারী কণিকাগুলো প্রোটন এবং কি নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রনগুলো থাকে কোথায় জানো? আমাদের নিউক্লিয়াসে। প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে দেখো, ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথে, সেজন্য তোমার আলফা কণা সোজাসুজি চলে গেছে, এখানে ইলেকট্রন থাকলেও অসুবিধা নেই, ইলেকট্রন আলফা কণাকে থামাতে পারবে না। কিন্তু এখানে দুইটা ভারী কণা, এই প্রোটনও ভারী, নিউট্রনও ভারী, এই দুইটা ভারী কণা এখানের ভিতরে অবস্থান করতেছে, যার কারণে নিউক্লিয়াসটা অত্যন্ত ভারী, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না, দেখো পরমাণুর সব ভর কিন্তু তার কেন্দ্রে আছে। কেন? কেন্দ্রের ভিতরে যে দুইটা ভারী কণিকা, এই দুইটা কণিকায় কেন্দ্রের মধ্যে কি করে অবস্থান করে। আর যেটা খুবই নগণ্য, খুবই শূন্য, মানে ভর শূন্য ধরতে পারো, সেটা কোথায় অবস্থান করে? কক্ষপথে অবস্থান করে। যেহেতু এটার ভর প্রায় শূন্য, ঠিক আছে? কাদের তুলনায়? প্রোটন এবং নিউট্রনের তুলনায়। সেজন্য তুমি ইলেকট্রনের ভরটা টোটাল পরমাণুর ভর হিসাব করার সময় বাদ দিলেও চলবে। তাহলে টোটাল পরমাণুর ভর মূলত কি? তার কেন্দ্রে কি থাকে? নিহিত থাকে, ঠিক আছে? আমরা বলতে পারি একটা পরমাণুর ভর তার নিউক্লিয়াসেই অবস্থান করে, ঠিক আছে? কেন? কারণ ইলেকট্রন যেটা বাইরে থাকে তার ভর খুবই নগণ্য, ঠিক আছে? আর প্রোটন থাকে কোথায়? প্রোটন এবং কি নিউট্রন এখানে থাকে। তো আশা করছি আমি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তুমি বুঝছো। এখন যদি তোমাকে আমি রাদারফোর্ডের মডেলটা, তোমাদের বইয়ে ABC দিয়ে 3টা কথা আছে, এই 3টা কথা যদি একটু সুন্দর করে বলি, আশা করছি তুমি এগুলা বুঝতে পারবে, ঠিক আছে? এখন এই 3টা কথার মধ্যে প্রথম কথাটা কি দেখো, বলছে পরমাণুর একটা কি আছে, দেখো এখানে কি বলছে? পরমাণুর একটা কেন্দ্র আছে, ঠিক আছে? যেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসটা উনি আবিষ্কার করছে। ওই দেখছো একটা ছোট নিউক্লিয়াস, যাকে আলফা কণা যাকে ক্রস করে যেতে পারে নাই, একদম সোজাসুজি চলে আসছে। হ্যাঁ, সেজন্য উনি বুঝতে পারছে এখানে একটা নিউক্লিয়াস আছে, একটা কেন্দ্র আছে, যেটার নাম দিয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? প্রোটন থাকে,
ঠিক আছে। কীভাবে প্রোটন তাকে বুঝলো? তুমি যে দেখছিলা নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, কারণ সে আলফা কণাকে আলফা কণাও পজিটিভ, নিউক্লিয়াসও পজিটিভ, যার কারণে আলফা কণা নিউক্লিয়াস থেকে কি সরে গেছে, দূরে সরে গেছে। তাহলে উনি বুঝতে পারছে নিউক্লিয়াস পজিটিভ। এখন নিউক্লিয়াস পজিটিভ কেন? কারণ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে, কারণ হচ্ছে প্রোটনের চার্জও কি পজিটিভ, তাই না? আচ্ছা, এরপর দেখো নিউক্লিয়াসের বাইরে কি থাকে, ইলেকট্রন অবস্থান করে, ঠিক আছে। যেহেতু তোমার আপেক্ষিকভাবে নিউক্লিয়াসের ভর শূন্য ধরা হয়, আচ্ছা সরি এখানে একটু মিস্টেক হলো, আপেক্ষিকভাবে নিউক্লিয়াস না, আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য, আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর কি শূন্য ধরা হয়। কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করা প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর। তাহলে আমরা পরমাণুর ভর হচ্ছে মূলত তার নিউক্লিয়াসের ভর, তার কক্ষপথে যে ইলেকট্রনের ভর বা ইলেকট্রনের ভর বাইরের এই অংশটার ভর খুবই খুবই নগণ্য। মূলত ধরো কথার কথা এই যদি তোমার কি দেখো এটা পুরা পরমাণুটার ভর ধরো কথার কথা 5, দেখা যাবে এই তো তোমার যে নিউক্লিয়াসের ভর হচ্ছে 4.9999 এরকম, আরও তোমার খুবই বেশি, ঠিক আছে। তাহলে তুমি আর সামান্য এই অংশটা কি বাদ দিলেও চলে, ইলেকট্রনের ভর না ধরলেও চলে। তাহলে পুরা ভরটা, পরমাণুর পুরা ভর কোথায় থাকে? তোমার নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, কারণ নিউক্লিয়াসের মধ্যেই অবস্থান করতেছে প্রোটন এবং নিউট্রনগুলো, সবচেয়ে বাড়ি কণিকাগুলো। আর ইলেকট্রনের ভর তো খুবই শূন্য, এটাকে পরমাণুর ভর হিসাব করার সময় বাদ দিলেও চলে, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী কি বলছে, পরমাণু নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। কেন ক্ষুদ্র কিছুক্ষণ আগে বলে ফেললাম, কারণ হচ্ছে একটা আলফা কণা ফিরে গেল, ঠিক আছে। যদি নিউক্লিয়াস আকারে বড় হইতো, ঠিক আছে, ক্ষুদ্র বিদায় 12,000 একটা, কিন্তু যদি আকারে বড় হইতো অনেকগুলো আলফা কণা কি চলে আসতো, ফিরে চলে আসতো। আর পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। ফাঁকা কেন বুঝতে পারলো? ওই যে বেশিরভাগ আলফা কণা সোজাসুজি চলে গেল না, পরমাণুর ভিতরে বেশিরভাগ আলফা কণা কি দেখছিলাম আমরা, সোজাসুজি চলে যেতে দেখছি। তার মানে এর জন্য আমরা বলবো পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। এরপর কি বলছে দেখো, ব্যাপারটা যদি আমরা একটু বলি, দেখো বলছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের একটা আকর্ষণ বল অনুভব করে। কীরকম? দেখো এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, তারপর হচ্ছে এটা হচ্ছে কক্ষপথের মধ্যে কি আছে, এটা ধরো ইলেকট্রন, এটা ধরো কি ইলেকট্রন। এখন বলতেছে এই নিউক্লিয়াস যেহেতু পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ, তোমরা যেন পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই নিউক্লিয়াস ইলেকট্রনটাকে আকর্ষণ করবে এবং আকর্ষণটা কোন দিকে, কেন্দ্রের দিকে, অর্থাৎ ইলেকট্রনটাকে নিউক্লিয়াস নিজের দিকে টানবে, ঠিক আছে। অর্থাৎ দেখো এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এই আকর্ষণ বল হচ্ছে কিমুখী, কেন্দ্রমুখী। তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, যে আকর্ষণটা কোন দিকে, নিউক্লিয়াস ইলেকট্রনকে ভেতরের দিকে টানবে, অর্থাৎ কেন্দ্রমুখী। এটা সেন্টার ধরলে, একটা কেন্দ্র ধরলে কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী, ঠিক আছে। আচ্ছা এখন বলছে কি দেখো, এই যে এই কেন্দ্রমুখী বলের কারণে, অর্থাৎ নিউক্লিয়াস ওকে এদিকে টানার কারণে, নিউক্লিয়াস এদিকে টানার কারণে কি হচ্ছে, ইলেকট্রনটা ঘুরতে পারতেছে, ঠিক আছে। নাইলে কি হইতো, নিউক্লিয়াস যদি ওকে না টানতো তাহলে ইলেকট্রনটা বাইরে চলে যেত, ঠিক আছে। কেন বাইরে চলে যেত এটা দেখো, আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, ধরো তুমি একটা সুতার মধ্যে একটা ধরো পাথর বা এরকম কিছু একটা বেঁধে ঘোরাচ্ছ। আচ্ছা ভাইয়া, যদি ঘুরাইতে থাকো, ধরো তুমি ঘুরাচ্ছ একটা সুতার মধ্যে পাথর বেঁধে ঘুরাচ্ছ, এখন ঘুরাইলে এরকম ঘুরাইতে ঘুরাইতে যদি তুমি হঠাৎ করে এই সুতাটা ছেড়ে দাও হাত থেকে, ধরো তোমার হাত এখানে আছে, ছেড়ে দিলে কি হবে, এই যে সুতা দিয়ে যে পাথরটা বেঁধে আসো এটা অনেক দূরে গিয়ে পড়বে। তোমরা অনেকে হয়তো এটা প্র্যাকটিক্যালি করে দেখেছো, তো অনেক দূরে গিয়ে পড়বে। আমার প্রশ্ন হচ্ছে, দেখো ভাইয়া তুমি যে ঘুরাচ্ছ, এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার সামনে পড়ার কথা, তোমার সামনে না পড়ে কোথায় গিয়ে পড়লো, অনেক দূরে গিয়ে পড়লো। তার মানে কি বুঝছো, কোনো একটা বস্তু ঘুরলে একটা বল তৈরি হয়, যে বলটা তাকে সবসময় বাইরের দিকে নিয়ে যেতে চাই। তো তুমি যখন হাতে ওই জিনিসটা ঘোরাচ্ছ, তখনও কিন্তু একটা বল ওকে সবসময় চাচ্ছে বাইরের দিকে নিয়ে যেতে, কিন্তু তোমার হাতে ধরা আছে বিদায় যেতে পারে না। কিন্তু যখনই ছেড়ে দিছো, ওই বলটা তাকে কি করে অনেক দূরে নিয়ে যায়। তার মানে বুঝো, এই বলটা, যে বলটা তাকে বাইরের দিকে নিয়ে যেতে চাচ্ছে, সেই বলটাকে প্রতিহত করার জন্য তুমি ভিতরের দিকে একটা বল তৈরি করতে হবে, নাইলে কিন্তু কোথায় চলে যাবে, এই জিনিসটা বাইরে চলে যাবে। যেমন ধরো তোমরা প্র্যাকটিক্যাল উদাহরণ আমি বলি, সিএনজি বা এরকম গাড়ির সামনের দিকে বসলে, সিএনজি যখন বাঁক ঘুরে, বাঁক নিয়ে দেখবা যে তখন তুমি কিন্তু বাইরের দিকে পড়ে যেতে চাও, ঠিক আছে। অর্থাৎ সিএনজি যখন বাঁক ঘুরে, সিএনজি বাঁক, একটা রাস্তার বাঁক ঘোরা মানে হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে, তখন তুমি দেখিও সামনে বসলে একটা ফোর্স অনুভব করো যেটা বাইরের দিকে পড়ে যেতে চাও, তোমাকে শক্ত করে ভেতরের দিকে ধরে রাখতে হয়, নাহলে কিন্তু তুমি বাইরে পড়ে যাবে। এই যে শক্ত করে ভেতরের দিকে ধরে রাখছো, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তার মানে বুঝো, কোনো বস্তু ঘুরলে একটা বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আর এই কেন্দ্রবিমুখী বলকে যদি তুমি কি করতে চাও, প্রতিহত করতে চাও, তাহলে এই ভেতরের দিকে একটা বল কাজ করতে হবে, যেটা হচ্ছে তুমি কি, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল কি করে, কেন্দ্রবিমুখী বলকে প্রতিহত করে, যার কারণে এই জিনিসটা এভাবে ঘুরতে পারে, ঠিক আছে। এভাবে কি করতে পারে, ঘুরতে পারে। ঠিক একইভাবে দেখো আমাদের এখানে ইলেকট্রনের মধ্যেও, আমাদের ইলেকট্রনটা যেহেতু ঘুরে, কক্ষপথে ঘুরতেছে, এদিকে দিকে ঘুরবে, তাহলে ও কিন্তু বাইরের দিকে চলে যেতে চায়, কিন্তু নিউক্লিয়াস ওকে একটা আকর্ষণ করে
কেন্দ্রমুখী নিজের দিকে আকর্ষণ করে, যে আকর্ষণের কারণে সে বাইরে যেতে পারে না। ঠিক যেভাবে আমাদের দেখো সৌরজগতের মধ্যে হয়, সৌরজগতের মধ্যে ধরো খেয়াল করে এটা আমাদের সূর্য, ঠিক আছে, সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহ ঘুরে, যেমন ধরো ধরতে পারে আমাদের পৃথিবী ঘুরতেছে, তো পৃথিবী কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। এখন এই পৃথিবী যে ঘুরতেছে এদিকে, পৃথিবীটা ঘুরলে কিন্তু বাইরের দিকে একটা বল তৈরি হয়, বাইরে চলে যেতে চাই, কিন্তু আমাদের এই সূর্যটাকে পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে ধরে আছে, যেটাকে তোমরা বলো মহাকর্ষ বল। তোমরা হয়তো পড়ছো এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বলে এটাকে, অভিকর্ষ বলের কথা তোমরা পড়ছো। তাহলে আমাদের পৃথিবী ঘুরতেছে বাইরে চলে যাওয়ার কথা একটা বলের কারণে, ঘুরলে আমরা জানি একটা বল বাইরের দিকে কাজ করে, সবসময় বস্তুটাকে বাইরের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদের পৃথিবী কক্ষপথ থেকে বিচ্যুত হতে পারতেছে না কেন? কারণ আমাদের সূর্য আমাদের পৃথিবীকে মহাকর্ষ বা অভিকর্ষ বল দ্বারা নিজের দিকে কী করতেছে, আকর্ষণ করতেছে সেই জন্য। তাহলে এখানে এই কথা বলছে আমাদের ধনাত্মক যে তোমার নিউক্লিয়াসটা আছে, পরমাণুর ভিতরে যে কি নিউক্লিয়াস আছে, ধনাত্মক যে নিউক্লিয়াসটা আছে, খেয়াল করো এই ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসটা ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের উপর এক ধরনের কি কাজ করে, এক ধরনের আকর্ষণ কাজ করতেছে, যে আকর্ষণটা হচ্ছে কেন্দ্রমুখী, মানে কেন্দ্রের দিকে, ঠিক আছে। আর এই কেন্দ্রমুখী বলের কারণে দেখো, এই কেন্দ্রমুখী বলের কারণে আমাদের সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতেছে, নাহলে কিন্তু পৃথিবী অনেক বাইরে চলে যেত। আমাদের সূর্য টানতেছে বিদায় কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী সূর্যের চারদিকে কি করে ঘুরে, ঠিক সেরকম ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কি করে ঘুরতে পারে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমাদের ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের সাথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের একটা আকর্ষণ আছে, যে আকর্ষণটা হচ্ছে কেন্দ্রমুখী। ঠিক যেভাবে আমাদের পৃথিবী সূর্যের চারদিকে যে কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতেছে, ঠিক একইভাবে আমাদের ইলেকট্রনও কি করে নিউক্লিয়াসের চারপাশে এই কেন্দ্রমুখী বলের কারণে ঘুরে। তবে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, একটু বলে দিই, এখানের কেন্দ্রমুখী বলটা হচ্ছে মহাকর্ষ বল, কিন্তু আমাদের এই যে তোমার ইলেকট্রন ঘুরে নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের আকর্ষণ, নিউক্লিয়াস হচ্ছে ঋণাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক, এখানে যে আকর্ষণ সেটাকে বলবা তুমি স্থির বৈদ্যুতিক আকর্ষণ, স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ, আর পৃথিবীর সাথে আমাদের এই যে সূর্য, যদিও এই আকর্ষণটা এখানে কাজ করতেছে, এটা হচ্ছে মহাকর্ষ বা অভিকর্ষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা আশা করছি রাদারফোর্ডের মডেলের এই তিনটা বিষয় আমরা বুঝছি, এবং এই মডেলটা, এই এক্সপেরিমেন্টটা আমরা বুঝেছি, যার কারণে আমরা এই তিনটা বিষয় আশা করি বুঝতে পারছি। এবং এই তিনটা বিষয় বুঝলে আসলে মডেলটার যে এক্সপেরিমেন্ট ছিল এটা বুঝলে কিন্তু আশা করছি কয়েকবার প্র্যাকটিস করলে তুমি এই তিনটা বিষয় নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। একটা খুব পরীক্ষা আসতে দেখা যায়, সো বারবার পড়বা ইনশাল্লাহ বোঝার পর। এখন আসো, রাদারফোর্ডের মডেলের কিন্তু কি আছে, কিছু ভাইয়া সীমাবদ্ধতা আছে, ভুল ত্রুটি আছে, ঠিক আছে। যেহেতু উনি একটা মডেল প্রস্তাব করছে, মানুষজন তো বসে নাই, বিজ্ঞানী তো বসে নাই, ঠিক আছে, তারা কিন্তু ওনার ভুল ধরতে উঠে পড়ে লেগেছে, তো তারা কিন্তু রাদারফোর্ডের ভুল ধরতে চাইবে। এখন প্রথম ভুল কী ধরছে দেখো, প্রথম ভুল বলছে কি জানো, বলছে রাদারফোর্ড বলছে কি নিউক্লিয়াসের পাশে ইলেকট্রনগুলো ঘুরবে চারপাশে, ঠিক আছে। এখন ঘুরবে বলছে, যেই পথ ঘুরবে অর্থাৎ যেটা কক্ষপথের ব্যাসার্ধ কতটুকু হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্বটা কীরকম হবে, ঠিক আছে, এই ব্যাসার্ধটা কতটুকু হবে। আর যে পথে ঘুরবে, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি বৃত্তাকার পথে ঘুরবে ইলেকট্রনটা, নাকি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা উপবৃত্তাকার পথে ঘুরবে, কী রকম ঘুরবে, এ ধরনের কোনো কথা বলে নাই। তাহলে প্রথম ভুল কী ধরছে রাদারফোর্ডের, প্রথম ভুল নিউক্লিয়াসের কক্ষপথের আকার, মানে কক্ষপথটা কত বড় হবে, ব্যাসার্ধটা আর কি, নিউক্লিয়াস থেকে কক্ষপথের যে দূরত্বটা, কক্ষপথের ব্যাসার্ধ ও তোমার কি নিয়ে আকৃতি মানে কি, এটা বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, আকৃতি নিয়ে কোনো কথা বলেন নেই, ঠিক আছে। আকৃতির ব্যাপারে কি, আকৃতি নিয়ে কোনো কথা উনি বলেন নাই, আকৃতি নিয়ে ব্যাপারে তোমার কি ধারণা নেই, ঠিক আছে, ধারণা নেই। এখানে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো। তাহলে এখানে এক নাম্বার ত্রুটি হচ্ছে উনি কক্ষপথের আকার, ব্যাসার্ধ, আকার এবং আকৃতি নিয়ে কোনো কথা বলেন নাই। আকার মানে এটা কত বড় হবে, আকার আকৃতি ঠিক কত কথা বলেন নাই। 2 নাম্বার যে ভুলটা হয়েছে দেখো, উনি ওনার মডেলকে দেখো সৌরজগতের সাথে তুলনা করছে, তাই না। বলছে কি সূর্যের চারপাশে যেভাবে গ্রহগুলা ঘুরে, যেমন ধরো পৃথিবী বা মঙ্গল গ্রহ, বুধ গ্রহ যেগুলো ঘুরতেছে সোলার সিস্টেমে, ওই গ্রহগুলো যেভাবে ঘুরতেছে ঠিক একইভাবে ইলেকট্রনও নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। ইলেকট্রনও কি ঘুরতেছে, আমাদের ইলেকট্রনও নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। তো এখানে অন্যান্য বিজ্ঞানীর ভুল ধরছে, কীরকম ভুল বলছে কি জানো, বলছে আমাদের যে এখানে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসটা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু এখানে নিউক্লিয়াসের সাথে তুলনা করা হয়েছে সূর্যের কোনো চার্জ নেই, আপেক্ষিক
চার্জ জিরো বা নিরপেক্ষ। এখানে এই যে তোমার ইলেকট্রনটার চার্জ হচ্ছে কি ঋণাত্মক, কিন্তু এখানে যে সূর্যের চারপাশে গ্রহ ঘুরতেছে, গ্রহের কোনো চার্জ নেই। তাহলে কতগুলো চার্জযুক্ত বস্তুর সাথে চার্জবিহীন তোমার বস্তুর তুলনা কি হয় নাই, সঠিক হয় নাই। তাহলে কি বলবা যে উনি যে ওনার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে, তোমরা কি বলবা? বলবা হচ্ছে আমাদের পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন এগুলো হচ্ছে চার্জযুক্ত, ঠিক আছে, কিন্তু আমাদের যে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো চার্জবিহীন, ঠিক আছে। তাহলে চার্জযুক্ত বস্তুর সাথে আর চার্জবিহীন বস্তুর তুলনা করা কি হয় নাই, ঠিক হয় নাই। তাহলে 2 নম্বর কথা আমরা এটা বলতে পারি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সূর্য, যদি আমরা একটু বলি সূর্য ও কি গ্রহ এগুলো হচ্ছে কি নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের সূর্যের সাথে তুলনা হয়েছে নিউক্লিয়াস ও কি ইলেকট্রনগুলো হচ্ছে আমাদের যে ইলেকট্রনগুলো হচ্ছে চার্জযুক্ত, ঠিক আছে। নিউক্লিয়াস ধনাত্মক চার্জ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। কিন্তু এই যে এদের মধ্যে একটা কম্পেয়ার বা তুলনা করছে, এটা এখানে করা কি হয় নাই, ঠিক হয় নাই। এটা আমরা 2 নম্বর সীমাবদ্ধতার মধ্যে মনে রাখবো, ঠিক আছে। আমরা বেসিক বিষয়গুলো মনে রাখবো, এরকম ছোটো ছোটো, ঠিক আছে। তো বেসিক বিষয়গুলো মনে রাখলে আমরা কিন্তু লিখতে পারবো, ঠিক আছে। এরপর 3 নম্বর যে বলটা ছিল, 3 নম্বর বলটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো 3 নম্বর বলের মধ্যে যেটা ছিল, আচ্ছা 3 নম্বর যে সীমাবদ্ধতা বা ভুলটা ছিল, একজন বিজ্ঞানী ছিল, ওনার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল আসলে দেখছে কি জানো, যদি কোনো চার্জিত কণাকে, ধরো একটা কণা যেটা হচ্ছে চার্জ আছে, ধরো এটা একটা কণা যেটার একটা ঋণাত্মক চার্জ আছে, চার্জিত কণা যদি ঘুরতে থাকে বা চলন শুরু হয়, তো দেখা যায় অনবরত এই কণা থেকে শক্তি বের হয়ে যায়। তো শক্তি বের হলে আস্তে আস্তে কণাটা কক্ষপথটা ঘোরার যে কক্ষপথ এটা ছোটো হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এক সময় এটা কেন্দ্রে চলে আসবে, সেন্টারে চলে আসবে। তাহলে ম্যাক্সওয়েল কি বলছে? ম্যাক্সওয়েল বলছে আমি একটা পরীক্ষা করছি ভাইয়া, যে কোনো একটা চার্জিত কণা এরকম ঘুরলে, কন্টিনিউয়াস ঘুরলে সে অনবরত শক্তি কি করে, তার থেকে শক্তি ছেড়ে দেয়, বিকিরণ করে। তো শক্তি ছাড়লে আস্তে আস্তে তার কক্ষপথ ছোটো হয়ে আসবে, ছোটো হয়ে একসময় সে কেন্দ্রে চলে আসবে। তো এখন রাদারফোর্ডকে প্রশ্ন করলো, দেখো আমি যে পরীক্ষা করলাম, তুমি যে বললা এখানে যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘুরে, নিউক্লিয়াসের চারপাশে কি ঘুরে, ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রনের চার্জ তো ঋণাত্মক, নেগেটিভ। তো এটা যে ঘুরতেছে, ইলেকট্রনটা ঘুরতেছে, তাহলে ইলেকট্রনটাও কি করার কথা, শক্তি ছেড়ে দিয়ে একসময় কোথায় চলে আসার কথা, নিউক্লিয়াসে চলে আসার কথা, ঠিক আছে। কিন্তু এরকম হচ্ছে না, কেন হচ্ছে না এরকম, নিউক্লিয়াসে আসতেছে না কেন? পরমাণুর বেলায় যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের ভিতরে চলে আসতো সবাই, তাহলে পরমাণুর তো অস্তিত্বই থাকতো না। তো তোমার পরমাণুর বেলায় রাদারফোর্ডকে প্রশ্ন করছে এরকম কেন হচ্ছে, যে আমি পরীক্ষা করছি এরকম হচ্ছে, তোমার ক্ষেত্রে এরকম হচ্ছে না কেন, ঠিক আছে। রাদারফোর্ড ম্যাক্সওয়েলের প্রশ্নের জবাব দিতে পারে নাই, তাহলে এটাও আরেকটা সীমাবদ্ধতা, ঠিক আছে। আসলে কেন এরকম হচ্ছে আমি বলি, যে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ছিল, ম্যাক্সওয়েলের তত্ত্বটা মূলত হচ্ছে আমাদের ফিজিক্সের 2টা পার্ট হচ্ছে একটা ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে। ম্যাক্সওয়েলের এই পরীক্ষাটা হচ্ছে মূলত ক্লাসিক্যাল ফিজিক্সের উপর বেস করে, ঠিক আছে। ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রগুলো আবার ক্ষুদ্র কণিকা, যেমন ধরো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা খুব ক্ষুদ্র কণাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেই জন্য আসলে মূলত ম্যাক্সওয়েল যে পরীক্ষা করছে সেটা ইলেকট্রনের জন্য কি হচ্ছে না, খাটতেছে না, ঠিক আছে। ম্যাক্সওয়েলের পরীক্ষার এক্সপেরিমেন্টটা ছিল কিসের উপর ভিত্তি করে, এটা ছিল ক্লাসিক্যাল ফিজিক্স। আর এখানে যে ইলেকট্রনের আচরণ ব্যাখ্যা করতে লাগে কোয়ান্টাম ফিজিক্স, তাহলে বুঝো ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্র কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে খাটবে না, ঠিক আছে। এটা আসলে এখানে সমস্যা ছিল, ঠিক আছে। কিন্তু এটার জবাব কে দেয় নাই, রাদারফোর্ড দিতে পারে নাই। উনি বলছে কি, ম্যাক্সওয়েল কি বলছে, চার্জিত কণা ঘুরলে অনবরত শক্তি বিকিরণ করতে করতে একসময় কেন্দ্রে পতিত হওয়ার কথা। তো তোমার যে পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আছে, ইলেকট্রনও তো চার্জিত কণা, ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা, ও তো ঘুরতে ঘুরতে একসময় কোথায় চলে আসার কথা, কেন্দ্রে চলে আসার কথা। কিন্তু এরকম হয় না কেন, এই প্রশ্নের জবাব আসলে রাদারফোর্ড দিতে পারে নাই। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সীমাবদ্ধতা। তাহলে আশা করছি আমরা 3 নম্বর সীমাবদ্ধতা বা ম্যাক্সওয়েলের যে তত্ত্ব ছিল, ম্যাক্সওয়েলের তত্ত্ব, এটা তিনি কি করতে পারেন নাই, তথ্য মতো ওনার যে মডেলটা ছিল, রাদারফোর্ডের মডেল, এটা স্টেবল ছিল না। কেন স্টেবল হচ্ছে না এটা উনি ব্যাখ্যা করতে পারেন নাই। তাহলে আমাদের যে 3টা সীমাবদ্ধতা আছে রাদারফোর্ড মডেলের, এই 3টা সীমাবদ্ধতা অবশ্যই পড়ে নিবা। এখন দেখো রাদারফোর্ডের মডেলে যেহেতু ভুল হয়েছে, ঠিক আছে। এখন রাদারফোর্ডের ছাত্র ছিল মনে হয় নিলস বোর, তো নিলস বোর পরবর্তী গবেষণা করে, ঠিক আছে। তো দেখো আরেকটা মডেল উনি উপস্থাপন করছে, যেটাকে বলা হয় বোরের পরমাণুর মডেল। কি মডেল? বোরের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড মডেলে যেহেতু অনেকগুলো ভুল প্রান্তি ছিল, তো নিলস বোর রাদারফোর্ড মডেল কিন্তু 1911 সালে দিছে।
আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, রাদারফোর্ডের মডেলকে কিন্তু পরমাণুর সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল বলে। কেন? কারণ এটা দেখছো সূর্যের সাথে তুলনা করছে না, সৌরজগতের সাথে তুলনা করছে, সেজন্য আমরা রাদারফোর্ডের মডেলকে কি বলবো, নিউক্লিয়ার মডেল, বা এটাকে বলা হয়, যেহেতু এখানে নিউক্লিয়ার মডেলও বলা হয় কারণ নিউক্লিয়াসের কথা এখানে প্রথম আসছে, রাদারফোর্ড নিউক্লিয়াসের কথা বলছে প্রথম, আবার সৌরজগতের সাথে তুলনা করছে বিদায় রাদারফোর্ডের মডেলকে সৌর মডেলও বলা হয় থাকে পরমাণুর। তো এখন আসো রাদারফোর্ড মডেলের ভুল ত্রুটি সংশোধন করে 1913 সালে নিলস বুর কি করছে, একটা মডেল উপস্থাপন করছে যেটাকে বলা হয় বুরের মডেল। এই বুরের মডেলে তিনটা কথা আছে। প্রথম কথাটাকে বলা হয় শক্তি স্তর বিষয়ক মতবাদ, যেটা তোমাদের বইয়ে দিয়ে লিখছে, বি সি, তিনটা কথা আছে। তো যে বিষয়টা ছিল এর মধ্যে, সেটাকে বলা হয় শক্তি স্তর বিষয়ক মতবাদ। শক্তি স্তর বিষয়ক মতবাদ, বিষয়ক কি মতবাদ, ঠিক আছে। এখন 2 নম্বরে যে বা বিতে যে বিষয়টা আলোচনা করছে সেটা হচ্ছে কি কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এরপর 3 নম্বরে যে বিষয়টা কথা বলছে এটা হচ্ছে তোমার শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ, শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ, বিকিরণ বিষয়ক মতবাদ, ঠিক আছে, বিষয়ক মতবাদ, ঠিক আছে। তাহলে খেয়াল করতো শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। তাহলে এই রাদারফোর্ড তার মডেলে 3টা বিষয় নিয়ে কথা বলবে, শক্তি শোষণ ও শক্তি স্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, শক্তি শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। এই 3টা মতবাদকে তোমাদের বইয়ে এ বি সি এই 3টা উল্লেখ করছে এভাবে এবিসি দিয়ে। তো প্রথমে আমরা মতবাদটা অর্থাৎ শক্তির স্তর বিষয়ক মতবাদটা আমরা একটু এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখো, যদি প্রথমে আমরা শক্তি স্তর বিষয়ক মতবাদ নিয়ে কথা বলতে যাই, খেয়াল করো, প্রথমে আমরা কথা বলবো কি নিয়ে, শক্তি স্তর বিষয়ক মতবাদ নিয়ে। শক্তি স্তর বিষয়ক মতবাদ। এখন এই মতবাদে আসলে কি বলছে দেখো, উনি বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যেরকম ইচ্ছে সেরকম ঘুরতে পারবে না, ঠিক আছে। নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলা বৃত্তাকার পথে ঘুরবে। কি পথে ঘুরবে? নির্দিষ্ট ব্যাসার্ধ। অবশ্যই তোমার কি থাকবে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা একটা নির্দিষ্ট হতে হবে, ঠিক আছে। যেমন ইচ্ছে তেমন, উনি ধরো এই দূরত্বটা যত কথার কথা যদি 2 হয়, 2এই ঘুরতে হবে, 2 থেকে কম বা 2 থেকে বেশি এরকম হতে পারবে না। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের, এই ব্যাসার্ধটা হচ্ছে আর দিয়ে লেখে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করব, এর পরবর্তী সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি করবে, নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরে। আর এই বৃত্তাকার পথগুলোকে বলতেছে, ইলেকট্রন যেখানে ঘুরতেছে সেগুলোকে কি নামে রাখছে, এগুলাকে বলতেছে কক্ষপথ, যেটাকে ইংরেজিতে বলা হয় অরবিট, অথবা বলে হচ্ছে তোমার কি শক্তি স্তর। কেন শক্তি স্তর? কারণ হচ্ছে এই পথে ঘুরতে হলে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি লাগে, সেজন্য এই স্তরগুলোকে কি বলা হয়, ইলেকট্রন যে পথে ঘুরে সেই স্তরগুলোকে শক্তি স্তর নামেও ডাকা হয়। আবার কি নামে ডাকে, আবার বলে তোমার কক্ষপথ বা অরবিট বা শক্তি স্তর, ঠিক আছে। তারপর বলে হচ্ছে শেল, ঠিক আছে। শেল শব্দের অর্থ হচ্ছে আমরা কুলক। তুমি যদি চিন্তা করো নিউক্লিয়াসের চারপাশে একটা কক্ষপথটা হচ্ছে একটা খাবারের মতো, ঠিক আছে, নিউক্লিয়াসের চারপাশে এই কক্ষপথটা, এটাকে বলা হচ্ছে শেল, ঠিক আছে। দেখো তাহলে কয়টার নাম পাইছি আমরা, কক্ষপথ, শক্তি স্তর বা শেল, ঠিক আছে। বা আরেকটা নামে ডাকে স্থির কক্ষপথ। কি কক্ষপথ? স্থির কক্ষপথ। কেন স্থির কক্ষপথ বলে দেখো, কারণ এই পথগুলাতে ঘোরার সময় একটা ইলেকট্রন যখন কক্ষপথে ঘুরতে থাকে তখন সে শক্তি বিকিরণও করবে না, আবার কারো থেকে শক্তি শোষণও করবে না। তাহলে যেহেতু শক্তির বিকিরণ বা শোষণ করে না, তার মধ্যে শক্তি স্থির থাকে। কি স্থির থাকে? শক্তি স্থির, ঠিক আছে। শক্তির পরিমাণ স্থির থাকে, শক্তি বাড়েও না কমেও না। কখন? একটা নির্দিষ্ট কক্ষপথে থাকার সময়। যেহেতু শক্তি স্থির থাকে সেজন্য আমরা কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বলবো। মনে রাখবে, ইলেকট্রন স্থির থাকে না, ইলেকট্রনের শক্তি স্থির থাকে, সেজন্য আমরা এই পথগুলোকে কি বলবো, স্থির কক্ষপথ। তাহলে কয়টা পথ হলো নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রন ঘুরে, কয়টা পথ হলো? কক্ষপথ, শক্তি স্তর, শেল বা কি বলা হয়, স্থির কক্ষপথ, এই নামে ডাকা হয়। যদি তোমাকে কক্ষপথ বা অরবিটের সংজ্ঞা দিতে বলে একই রকম সংজ্ঞা দিবা, শক্তি স্তর বললে একই কথা, শেল বললে একই কথা, স্থির কক্ষপথ বললে একই রকম সংজ্ঞা দিবা। কি বলবা? নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট ব্যাসার্ধে যে অনুমোদিত পথে, অনুমোদিত কি পথে? বৃত্তাকার পথে, ঠিক আছে, ইলেকট্রন ঘুরতে থাকে, সেই পথটাকে আমরা কি বলবো? সেই পথটাকে বলবো আমরা
কক্ষপথ, শক্তি স্তর, শেল বা কি স্থির কক্ষপথ আমরা বলবো। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আরেকটা বিষয় তোমাদেরকে বলি, এই যে কক্ষপথগুলাকে কি কি নামে ডাকে দেখো, যদি আমরা একটু বলি, কক্ষপথকে এন দ্বারা সূচিত করা হয়। এন দ্বারা কি বোঝানো হয়? কক্ষপথ, ঠিক আছে, বা শক্তি স্তর। এন হচ্ছে কি, এনকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা বুঝো, একটু ক্লিয়ার হবে যদি আমরা একটু ধৈর্য ধরো। কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি এন। যদি তোমাকে প্রশ্ন করে এন কি, তুমি বলবা এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। আর এন দিয়ে কি কাকে বোঝায়? এন দিয়ে কক্ষপথ বা শক্তি স্তরকে বোঝায়, ঠিক আছে। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি আসলে? দেখো ভাইয়া, পরমাণুর ভিতরে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের যে আচার আচরণ, বিন্যাস, এগুলোকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা 4টা কোয়ান্টাম সংখ্যার আবির্ভাব ঘটাইছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এর মধ্যে একটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এন বলে, এবং যেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বা যে এন দ্বারা কি বোঝায়? কক্ষপথকে বোঝায়। ধরো কীরকম কক্ষপথকে বোঝাচ্ছে দেখো, ধরো তোমাকে বলছে এন, এন এর মান 1, এন এর মান 1 মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1। তাহলে তুমি কি বুঝবা? 1 নাম্বার কক্ষপথ বুঝবা। নিউক্লিয়াসের চারপাশে কত নাম্বার কক্ষপথ বুঝবা? 1 নাম্বার কক্ষপথ, ঠিক আছে। ধরো তোমাকে কেউ বললো এন, অর্থাৎ এন এর মান 2, এন এর মান 2 মানে কি? এন কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 বললো, তাহলে তুমি কি বুঝবা? কক্ষপথ নাম্বার হচ্ছে 2, ঠিক আছে। যদি তোমাকে বললো একটা পরমাণুর n = 3, কোনো পরমাণুর n = 3, তো n এর মান 3, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3 হওয়া মানে হচ্ছে কত নাম্বার কক্ষপথ? 3 নাম্বার কক্ষপথ, ঠিক আছে। তাহলে একইভাবে যদি কোনো একটা এরকম হয় যে ধরো n এর মান 4, n এর মান কত? 4, n এর মান 4 হলে কত নাম্বার কক্ষপথ? 4 নাম্বার কক্ষপথকে মিন করবে। তাহলে আশা করি বুঝতে পারছো আসলে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে কক্ষপথকে কি দ্বারা সূচিত করা হয়? কক্ষপথকে সূচিত করা হয় বা প্রকাশ করা হয় n দ্বারা, n বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। n এর মান 1 হলে কক্ষপথ হচ্ছে কত? 1 নাম্বার কক্ষপথ, 2 হলে 2 নাম্বার কক্ষপথ, 3 হলে 3 নাম্বার কক্ষপথ, 4 হলে 4 নাম্বার কক্ষপথ। আবার একটা বিষয় মনে রাখো, 1 নাম্বার কক্ষপথকে কে শেল বলে। কি শেল বলে? কে শেল। 2 নাম্বার কক্ষপথকে এল বলে, এল শেল বলে, ঠিক আছে। এরকম বলে এম শেল, এন শেল, এরকম ও পি, এরকম, ঠিক আছে। কে এল এম এন ও পি, এরকম। যদি তোমাকে কেউ বলে কে শেল বা কে কক্ষপথ, তুমি কি বুঝবা? কে হচ্ছে 1 নাম্বার কক্ষপথ। যদি বলে এল শেল, তাহলে কি বুঝবা? কে এল 2 নাম্বার কক্ষপথ, কে থেকে শুরু কিন্তু। যদি বলে এম কক্ষপথ, এম শেল, তাহলে কি বুঝবা? কে এল এম 3 নাম্বার কক্ষপথ বুঝবা, ঠিক আছে। যদি বলে তোমাকে এন শেল, এন শেলের জন্য এন এর মান কত জিজ্ঞেস করে, তাহলে কি বলবা? কে এল এম এন। তাহলে এন মানে 4 নাম্বার কক্ষপথ না? তাহলে 4 নাম্বার কক্ষপথের জন্য এন এর মানও কত? 4। 1 নাম্বার কক্ষপথের জন্য এন এর মান হচ্ছে 1, 2 নাম্বার কক্ষপথের জন্য এন হবে 2, 3 নাম্বার কক্ষপথের জন্য এন এর মান হবে 3, 4 নাম্বার কক্ষপথের জন্য এন এর মান হবে 4। আবার 1 নাম্বার কক্ষপথকে কি বলা হয়? কে শেল, এল শেল, 2 নাম্বার কক্ষপথ এম এন, এভাবে বলে, ঠিক আছে। তাহলে আশা করি তোমার শক্তি স্তর বিষয়ক মতবাদটা ক্লিয়ার হয়েছে। কি বলবা? নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণু যেরকম ইচ্ছা সেভাবে ঘুরতে পারে না, নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে। এগুলাকে কি বলা হয়? কক্ষপথ, অরবিট, শক্তি স্তর, স্থির কক্ষপথ, এগুলা নামে ডাকে, ঠিক আছে ভাইয়া। আর কক্ষপথকে প্রকাশ করা হয় কি দিয়ে? এন দিয়ে প্রকাশ করা হয়। আর এন মূলত হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন এর মান যদি 1 হয়, 1 নাম্বার কক্ষপথ, 2 হলে 2 নাম্বার কক্ষপথ, 3 হলে 3 নাম্বার কক্ষপথ, 4 হলে 5 হলে 6 হলে, যত হবে তত কক্ষপথকে বোঝাই। আর কক্ষপথগুলোকে অনেক সময় কে এল এম এন ইত্যাদি দিয়েও প্রকাশ করে থাকে। কে মূলত 1 নাম্বার কক্ষপথ, এল 2 নাম্বার, এম 3 নাম্বার, এন হচ্ছে কি 4 নাম্বার কক্ষপথকে বোঝায়। আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো ভাইয়া। এর পরবর্তী যে এই মতবাদটা ছিল দেখো, এর হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, ঠিক আছে। 2 নাম্বার মতবাদ কি? কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। তো আমরা এটা এখন লিখবো, ঠিক আছে। দেখো 2 নাম্বার মতবাদ হচ্ছে কি? কৌণিক ভর বেগ বিষয়ক মতবাদ। কার কৌণিক ভরবেগ? ইলেকট্রনের কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এখন ভাই আসো ব্যাপারটার মধ্যে আমরা প্রথমে একটু বুঝি কৌণিক ভরবেগ আসলে জিনিসটাকে। কৌণিক ভরবেগ, ঠিক আছে। কৌণিক ভরবেগ এই জিনিসটাকে যদি তুমি কি করো, তুমি ইকুয়াল টু লিখতে পারো কি জানো? ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রনের ভর ইনটু কৌণিক বেগ। ইলেকট্রনের ভর ইনটু কি বেগ? কৌণিক বেগ। ধরো ইলেকট্রনের ভরকে যদি আমি এম দিয়ে লিখি, ইলেকট্রনের ভর এম, ধরো এম কি? ইলেকট্রনের ভর, ইনটু
যে কৌণিক বেগ, কৌণিক বেগ, এই কৌণিক বেগের কে যদি আমি বিআর দিয়ে লিখি, বিআর হচ্ছে ইলেকট্রনের বেগ, রৈখিক বেগ, আর আর হচ্ছে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। এই যে আর ইলেকট্রন ধরো এই কক্ষপথে ঘুরতেছে, তাহলে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হচ্ছে আর। তাহলে এখন ইলেকট্রন একটা ব্যাগ আছে, ব্যাগটা হচ্ছে ভি, আর যে পথে ঘুরতেছে তার একটা ব্যাসার্ধ আছে, কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বি আর যদি গুণ করি তাহলে আমি কি পাবো? কৌণিক বেগ পাবো। তাহলে আমি যদি ইলেকট্রনের ভর এবং কৌণিক বেগকে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? এমবিআর। আর এই এমবিআরই হচ্ছে মূলত কি? কৌণিক ভরবেগ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কৌণিক ভরবেগ কি, তুমি বলো কৌণিক ভরবেগ হচ্ছে এমবিআর। কৌণিক ভরবেগ কি? এমবিআর। এম কি? ইলেকট্রনের ভর। বি কি? ইলেকট্রনের রৈখিক বেগ। রৈখিক বেগ মানে হচ্ছে যেই জিনিসগুলো সোজা চললে যে বেগ পাওয়া যায় সেটাই হচ্ছে রৈখিক বেগ। আর আর কি? আর হচ্ছে তোমার ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরে তার ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম কি? ইলেকট্রনের কি ভরবেগ? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগটা কি? এমবিআর। তো দেখো নিলস বুর বলছে কি কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ অর্থাৎ এমবিআর, এমবিআর হবে, এমবিআর এর মান বের করার জন্য তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা, NH/2π। NH বাই কি দিয়ে বের করতে পারবা? 2π। তাহলে এমবিআর কি? কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে? NH/2π। কোনটার পরিচয় কি একটু জেনে নিই। এখানে দেখো N আছে, H আছে, ঠিক আছে? N, H এবং পাই, কোনটার পরিচয় কি একটু জেনে নিই। N হচ্ছে কক্ষপথ, ঠিক আছে? কক্ষপথ সংখ্যা, অর্থাৎ তোমাকে যদি বলে N হচ্ছে কি? কক্ষপথ, এটা একটু মনে রাখিও। N হচ্ছে কি? কক্ষপথ। তোমাকে যদি বলে N এর মান 1, তুমি N এর মান 1 বসাইতে পারো, 2 বসাইতে পারো। 1 কখন বসাবে? যখন তোমাকে বলবে কক্ষপথ নাম্বার 1। যদি দ্বিতীয় কক্ষপথ বলে তুমি N এর মানের জায়গায় 2 বসাবা, তৃতীয় কক্ষপথ বললে 3 বসাবা। আমরা একটা ম্যাথ করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। খেয়াল করো, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। H কার ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক। এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 কেজি, একক হচ্ছে মিটার স্কয়ার S−1। খেয়াল করো, H হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক। ধ্রুবক কখনো পরিবর্তন হবে না, এই মানটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় দেই এই মানটা, অনেক সময় MCQতে দেই, আমাদের ম্যাথ করার সময়ও লাগবে এই মানটা। তাহলে প্লাঙ্কের H হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক। এই ধ্রুবক মানটা কখনো পরিবর্তন হবে না, এটা আমরা মনে রাখবো। 6.626 ইন্টু 10⁻34 কেজি মিটার স্কয়ার S−1। আর পায়ের মান কত? 3.1416। 3.1416। তাহলে কৌণিক ভরবেগের মধ্যে আমরা দেখো পায়ের মান হচ্ছে 3.1416, এটার মান, পায়ের মান আমাদের জানা থাকে সবসময়, H এর মানও আমাদের মুখস্থ থাকবে। তাহলে আমরা কৌণিক ভরবেগ বের করতে হলে শুধুমাত্র কি বের করলে হবে? যে কক্ষপথের যে সংখ্যা, তোমাকে যদি বলা হয় 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর এরকম বলে দিলে তুমি বের করতে পারবা, ঠিক আছে? তাহলে যদি আমরা একটা ম্যাথ সলভ করি এ ব্যাপারে, দেখো কীরকম হয়। একটা যদি আমি তোমাদেরকে ধরো একটা ম্যাথ যদি আমি তোমাদেরকে দিই, দেখো তুমি লেখো হাইড্রোজেন পরমাণুর, বা এরকম লিখতে পারো কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষপথে, কোন কক্ষপথে? দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ কি করো? নির্ণয় করো। তাহলে ভাইয়া দেখো কি নির্ণয় করতে বলছে আমাদেরকে, দেখো কৌণিক ভরবেগ। এখন তুমি কৌণিক ভরবেগ যেটা নির্ণয় করতে বলবে তার সূত্র লিখবা। কৌণিক ভরবেগ হচ্ছে এমবিআর। এমবিআর ইকুয়াল টু কি পড়াইলাম? NH/2π। এখন তোমাকে বলছে কি কত নাম্বার কক্ষপথ? দেখো কত নাম্বার কক্ষপথ বলছে? দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথ, তাহলে N ইকুয়াল টু কত হবে? N ইকুয়াল টু হবে 2। আর H এর মান তোমার জানা আছে, H এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 কেজি মিটার স্কয়ার S−1। ভাইয়া এই এককটা ইম্পর্টেন্ট, অনেক সময় MCQতে জিজ্ঞেস করে প্লাঙ্কের ধ্রুবকের একক কি, ঠিক আছে? তাহলে কি বলবা? কেজি মিটার স্কয়ার S−1। তারপর হচ্ছে পায়ের মান কত? পায়ের মান কত? 3.1416, ঠিক আছে? এখন আমরা যদি মানগুলো এখানে বসাই দিই, দেখো তাহলে কি লিখতে পারি? এমভিআর ইকুয়াল টু N এর মান হচ্ছে 2, যেহেতু 2 নাম্বার কক্ষপথ, ইন্টু 6.626 ইন্টু 10⁻কত? 34। এখানে একক হবে কি? কেজি মিটার স্কয়ার S−1। নিচে হবে কি? 2 ইন্টু 3.1416, ঠিক আছে? যদি আমরা এটা যদি একটু ক্যালকুলেশন করি,
দেখো ক্যালকুলেশন করলে উপরে আছে কি 2 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34, তাই না? উপরে হচ্ছে 2 ইন্টু এটা আছে, তারপর নিচে কি আছে, নিচে হচ্ছে 2 ইন্টু 3.1416, ঠিক আছে, এটা আছে। তাহলে এটার মান আসে কত? এমভি আর ইকুয়াল টু আসে কত জানো? আমার এখানে আসছে 2.109, ঠিক আছে, 2.109 ইন্টু, এরপর আরও অনেক আসছে, আমি 3 ঘর পর্যন্ত দিলাম, 2.109 ইন্টু 10 ইনভার্স 34, একক হবে কি? একক হবে এটা কেজি মিটার স্কোয়ার, এস ইনভার্স কি 1 একক হবে। তাহলে তোমরা যারা 100 ms এর ক্যালকুলেটর ব্যবহার করো তারা প্রথমে এরকম দিবা, ব্র্যাকেট দিয়ে 2 দিবা, তারপর ইনটু দিয়ে এই মানটা বসাবা, এই মানটা বসাইয়া তারপর ব্র্যাকেট ক্লোজ করবা, আবার ভাগ দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচের মানটা বসাবা। ব্র্যাকেট না দিলে তুমি যদি মানে ব্র্যাকেট ছাড়া ইউজ করো তাহলে অনেক সময় মানটা ভুল আসে, ব্র্যাকেট দিয়ে করবা যারা 100 ms ইউজ করো। তাহলে খেয়াল করে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। আবার দেখো আমরা তাহলে কি পড়লাম, আমরা এখানে পড়লাম হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে কথা। কৌণিক ভরবেগের মধ্যে আমরা দেখো কৌণিক ভরবেগের এই সূত্রটা আমরা মনে রাখতে পারবো, যে উনি বলছে কি এই কৌণিক ভরবেগ, ঠিক আছে। আচ্ছা এখানে ব্যাপারটা আরেকটা বিষয় বলি, কৌণিক ভরবেগের মধ্যে এখানে আরও কিছু ব্যাপার আছে। এম হচ্ছে মূলত ইলেকট্রনের ভর, ইলেকট্রনের কি ভর। তো ইলেকট্রনের ভর কিন্তু আমাদের জানা আছে, ইলেকট্রনের ভর হচ্ছে কত 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম আর 31 কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আর ভি হচ্ছে কি, ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের কি ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ, ঠিক আছে। আর এরপর হচ্ছে তোমার আর হচ্ছে কি, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর কি কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমরা আশা করি ব্যাপারগুলো এগুলো জানলে বা বুঝলে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় সূত্র হচ্ছে নিলস বোর কি বললো, এমভি আর ইকুয়াল টু NH/2π। এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, বি হচ্ছে ইলেকট্রনের ভর কিন্তু আমাদের জানা আছে, আমাদের এটা জানা আছে, কোনটা কোনটা জানা আছে যদি আমরা একটু দেখি, আমাদের এটা জানা থাকে, এইচ এর মানও জানা থাকে, ঠিক আছে, 2 তো 2 পাই এ জানা থাকে। তাহলে আমাদের জানতে হবে শুধু 3টা রাশি অজানা, ভি আর এবং কি এন, এই 3টা রাশি অজানা থাকে। যদি আমরা যে কোনো 3টা থেকে 2টা বলে দিই আরেকটা বের করতে পারবো। কীরকম, ধরো তোমাকে কি বললো, ধরো তোমাকে বললো একটা অঙ্ক যদি আমি তোমাকে বলি, ধরো কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বললো কত 4 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, ঠিক আছে, হলে ওই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কত, ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ কত, ঠিক আছে, বেগ কত। তাহলে আসো একটু যদি আমরা বলি, এখানে তোমাকে প্রথমে আসো সূত্রটা একটু লিখে ফেলি। এমভি আর ইকুয়াল টু NH/2π। এখন তোমাকে কি বলছে, ব্যাক নির্ণয় করতে বলছে, ব্যাক মানে কি বি। তাহলে ভি নির্ণয় করলে ভি ইকুয়াল টু কি হয়, NH, এম এবং আর কোথায় চলে যাবে, 2π, NH2π, এম এবং আর চলে যাবে নিচে, MR। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে দেখো, আমরা এখন ভ্যালুগুলো বসাবো, খেয়াল করো, আমরা এখন ভ্যালুগুলো বসাবো। আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কি বলতে পারি, কত নাম্বার কক্ষপথ বলছে, দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন এর মান হবে 2 ইন্টু এইচ এর মান জানা আছে 6.626 ইন্টু কত 10 ইনভার্স কত 34, তারপর হচ্ছে 2 এর মান 2 পায়ের মান হচ্ছে 3.1416, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর কত 9.11 ইন্টু 10 ইনভার্স কত 31 ইন্টু আর কত ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 4 ইন্টু 10⁸ মিটার। এখন এটা হচ্ছে পুরোটা বি না, বেগের এককটা আমরা প্রত্যেকটা একক না লিখে লাস্টে বেগের একক লিখে দেবো MS ইনভার্স 1। এখন এই ভিটা সলভ করলে তুমি যে মান পাবা সেটাই হচ্ছে তোমার কি MS ইনভার্স 1 ইলেকট্রনের কি হবে, ব্যাক হবে। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা এখান থেকে আমরা চাইলে ইলেকট্রনের ব্যাক, কক্ষপথের ব্যাসার্ধ এগুলো নির্ণয় করতে পারি। কক্ষপথ এই তিনটা হচ্ছে অজানা রাশি, তিনটা কি বি আর এবং এন, কক্ষপথ, ব্যাসার্ধ এবং ব্যাক। তোমাকে যদি দুইটা বলে দেয়, তোমাকে যদি এম কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে তাহলে এম ভি আর ইকুয়াল টু NH/2π, সেক্ষেত্রে একটা জানা থাকলে হবে শুধুমাত্র এন এর মান, ঠিক আছে। আর যদি তোমাকে বি নির্ণয় করতে বলে ধরো, তাহলে তোমাকে এই দুইটা জানা থাকতে হবে। অথবা ধরো আর নির্ণয় করতে বললে তাহলে তোমাকে এটা ভি আর এন জানা থাকতে হবে। তোমাকে এন নির্ণয় করতে বললে
VR আর জানা থাকতে হবে। তাহলে তিনটার মধ্যে যে কোনো দুইটা জানা থাকলে তুমি আরেকটা কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। আর যদি তোমাকে অ্যাম্পিয়ার ইকুয়াল টু কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে জাস্ট H এর N এর মান বলে দিলে তুমি এই মানগুলো তো আমাদের জানা আছে, এগুলো বসাই দিলে তুমি নির্ণয় করতে পারবা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। তো এরপর হচ্ছে ভাইয়া কি, পরমাণু ভূর পরমাণু মডেলের মধ্যে 3 নাম্বার যে কথাটা আছে, শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। শক্তির শোষণ ও কি বিষয়ক মতবাদ, বিকিরণ বিষয়ক মতবাদ। চলো এটা আমরা একটু দেখি এটা কীরকম। দেখো শক্তির শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। দেখো উনি বলছে কি, একটা পরমাণুর যে কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরে, ধরো এই ইলেকট্রনটা ঘুরতেছে, এখানে ঘুরতেছে ইলেকট্রনটা কক্ষপথে। এখন ঘুরার সময় সে শক্তি বিকিরণও করবে না, আবার কারো থেকে শক্তি শোষণও করবে না, একটা নির্দিষ্ট কক্ষপথে থাকার সময়, ঠিক আছে। কিন্তু যখন সে কি করবে ভাইয়া, দেখো সে যদি শক্তি গ্রহণ করে, দেখো একটা ইলেকট্রন যদি কি করে, বাইরে থেকে এরকম শক্তি এনার্জি গ্রহণ করে, তখন সে লাফ দিয়ে কোথায় চলে যাবে, উচ্চতর কক্ষপথে চলে যাবে। তাহলে ইলেকট্রনটা কোথায়, এই যে এখানে যে ইলেকট্রনটা ছিল, এখানে যে ইলেকট্রনটা ছিল, এটা লাফ দিয়ে এখানে চলে গেল, ঠিক আছে। লাফ দিয়ে কোথায় চলে গেল, এখানে এখানে চলে গেল, ঠিক আছে। এখানে যে ইলেকট্রনটা ছিল এটা লাফ দিয়ে এখানে চলে গেল শক্তি শোষণ করলে। আর যদি সেই শক্তি কি করে, আবার ধরো শক্তি এখানে গিয়ে সেই শক্তি বিকিরণ করছে, শক্তি ছেড়ে দিছে, তাহলে ছেড়ে দিলে কি হবে, শক্তি ছেড়ে দিলে এই ইলেকট্রনটা কী হবে, ইলেকট্রনটা আবার কি আসবে, নিচের কক্ষপথে ফিরে আসবে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ, দেখি বলো, একটা ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাহলে কোথায় যাবে, উপরে। আর যদি শক্তি বিকিরণ করে নিচের কক্ষপথে চলে আসবে। তাহলে দেখো এই হচ্ছে ওনার শক্তি শোষণ এবং বিকিরণ বিষয়ক কথা। কোনো একটা ইলেকট্রন, ধরো এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা আছে, এটা যদি তোমার ধরো এটা একটা কক্ষপথ, যদি এই ইলেকট্রন শক্তি শোষণ করে তাহলে সে চলে যাবে হচ্ছে উপরের কক্ষপথে, ঠিক আছে। আর যদি এই ইলেকট্রন যদি তোমার কি করে, শক্তি কখনো যদি কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে, তাহলে এটা কোথায় চলে আসবে, আবার নিচের কক্ষপথে চলে আসবে। শুধু আমি একটা ইলেকট্রনের জন্য দেখাইছি, এই জন্য যে কোনো ইলেকট্রন শক্তি শোষণ করলে সে উপরে চলে যাবে, আর শক্তি বিকিরণ করলে সে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, ঠিক আছে। এখন দেখো উনি বলছে কি জানো, এই যে ইলেকট্রন শক্তি কি করে ভাইয়া, শক্তি উপরে যাওয়ার জন্য শোষণ করে, অথবা ইলেকট্রন নিচে নামার জন্য শক্তি কি করে, বিকিরণ করে। তুমি চাইলে এই শোষিত শক্তি বা বিকিরিত শক্তির পরিমাণটা নির্ণয় করতে পারো। শক্তি মানে কি, ই। শক্তিকে কি দিয়ে লিখবো আমরা, ই মানে এনার্জি। তুমি চাইলে এই এনার্জির পরিমাণটা, কি পরিমাণ শক্তি সে শোষণ করেছে অথবা কি পরিমাণ শক্তি সে বিকিরণ করেছে, এই শোষিত শক্তি অথবা বিকিরিত শক্তি কখন শোষণ করবে, উপরে যাওয়ার জন্য, কখন বিকিরণ করবে, নিচে আসার জন্য। তাহলে উনি কি বলছে, যেই শক্তিটা ইলেকট্রন শোষণ করবে অথবা বিকিরণ করবে, সেই শক্তিটা তুমি চাইলে নির্ণয় করতে পারো। নির্ণয় করার জন্য উনি একটা সূত্র দিছে, যেই সূত্র হচ্ছে কি, শক্তির সূত্র দিছে, বিকিরিত বা কি শোষিত শক্তির পরিমাণ নির্ণয়ের সূত্র। শক্তির পরিমাণ, শক্তি হচ্ছে কি, ই ইকুয়াল টু কি বলছে, ইকুয়াল টু হচ্ছে উনি বলছে কি, এইচসি বাই ল্যামডা, এসসি বাই কি ল্যামডা, ঠিক আছে। অথবা প্রথমে বলছে হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ, খেয়াল করো ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, নিউ হচ্ছে কি কম্পাঙ্ক, এখানে এইচ হচ্ছে কি, আবার বলি প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 1, কিছুক্ষণ আগে দেখছো। আর এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে, যেই শক্তিটা গ্রহণ করছে তার কি কম্পাঙ্ক। আবার আমরা জানি এই যে ইকুয়াল টু বলছে কি এসসি বাই ল্যামডা, কারণ হচ্ছে কম্পাঙ্ক ইকুয়াল টু আমরা কি জানি, সি বাই ল্যামডা, ঠিক আছে। এই নিউ এর একটা ভ্যালু আছে বা একটা সূত্র আছে কম্পাঙ্কের, সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে নিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে সূত্র কি হলো, ইকুয়াল টু এসসি বাই ল্যামডা। তাহলে আমরা কয়টা সূত্র পাইলাম শোষিত বা বিকিরিত শক্তির, একটা হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ, একটা হচ্ছে ইকুয়াল টু এসসি বাই ল্যামডা। এখন কোনটার পরিচয় কি, এখানে ই হচ্ছে অবশ্যই শক্তি, কোন শক্তি, শোষিত বা বিকিরিত শক্তিটা, ঠিক আছে। শোষিত বা বিকিরিত শক্তি হচ্ছে ই। এখন এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, যেটার মানে আমাদের জানা আছে। নিউ হচ্ছে কি কম্পাঙ্ক, যেটা আমাদেরকে দেওয়া থাকবে। কম্পাঙ্কের একক হচ্ছে এস ইনভার্স 1 বা হার্স, যে কোনো দুইটা থেকে একটা, ঠিক আছে। যদি তোমাকে কথার কথা কোথাও বলে, যদি একটা মান দিয়ে যদি বলে এস ইনভার্স 1 বা হার্স, তাহলে তুমি বুঝবা হচ্ছে এটা কম্পাঙ্কের মান। আর এখানে সি হচ্ছে কি আলোর বেগ, ঠিক আছে, আলোর বেগ।
এখন আলোর বেগ হচ্ছে কি সি, এই সি এর মান কত, শূন্য মাধ্যমে আমাদের আলোক রশ্মি এত ms ইনভার্স 1 বেগে ছুটে চলে, কত 3 × 10⁸ ms ইনভার্স 1 বেগে ছুটে, তাহলে আলোর বেগ হচ্ছে কত শূন্য মাধ্যমে 8 মানটা, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা দেওয়া নাও থাকতে পারে। আর ল্যামডা হচ্ছে কি, এখানে যে এই যে এটা, এই যে এটা হচ্ছে ল্যামডা, এই ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কি, যেই ইলেকট্রন যেই শক্তিটা শোষণ করবে অথবা যেটা বিকিরণ করবে সেই শোষিত বা বিকিরিত শক্তি যে একটা তরঙ্গের দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ল্যামডার মান আমাদেরকে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, এখন যদি আমরা বলি আবার যদি একটু তোমাদেরকে বলি যে একটা ইলেকট্রন কখন উপরে যাবে, যখন সেই শক্তি শোষণ করে উপরে চলে যাবে, আর শক্তি বিকিরণ করলে সে নিচে চলে আসবে। এখন এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা চাইলে তুমি কি করতে পারবা, নির্ণয় করতে পারবা। কিভাবে, দুইটা সূত্র আছে, E = hc/λ অথবা E = hν, এই দুইটা সূত্র দিয়ে তুমি নির্ণয় করতে পারবা। চলো আমরা দেখি একটা ম্যাথ করে দেখি, ঠিক আছে। ধরো আমি যদি বলি একটা কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, মানে উপর থেকে নিচে নিম্ন শক্তি স্তরে গমনের সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, 450 ন্যানোমিটার কি দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি কি করবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাচ্ছে, বিকিরণ করবে, ঠিক আছে, শক্তি কি করে ছেড়ে দিবে, বিকিরণ করে। তাহলে তুমি কি করবা, তাহলে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো, বিকিরিত শক্তির কি নির্ণয় করবা, শক্তির পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ নির্ণয় করো। তাহলে তোমাকে কি নির্ণয় করতে হবে, দেওয়া আছে কি, দেখো ব্যাপারটা যদি একটু লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ল্যামডার মান কত দেওয়া আছে, 450 ন্যানোমিটার, কি দেওয়া আছে 450 ন্যানোমিটার। তাহলে আমাকে কি নির্ণয় করতে বলছে, ই, মানে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে, ই নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের ই নির্ণয়ের সূত্র কি, ই নির্ণয়ের সূত্র আছে দুইটা, = hν আর হচ্ছে E = hc/λ। যেহেতু আমাদের ল্যামডার মান দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা, ল্যামডা আছে এখানে, এই সূত্রে ল্যামডা নেই, তাহলে এই সূত্রটা আমরা নেব। তাহলে আমরা কোন সূত্র লিখব, E = কি লিখব, hc/λ। এখন E = এখন দেখো এই যে তোমার h এর মানটা আমরা জানি, h এর মান হচ্ছে কত, 6 দেখো h এর মান হচ্ছে 6.626 × 10⁻, কত 34, ঠিক আছে, ইন্টু সি হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻, কত 8 ms ইনভার্স 1, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এটাও মুখস্থ, এটাও আমাদের মুখস্থ থাকবে, ধ্রুবক। তাহলে 3 × 10⁸ লিখলাম। ল্যামডার মান কত দেওয়া আছে, 450 ন্যানোমিটার। আমাদেরকে এটাকে মিটারে নিয়ে যেতে হবে, ন্যানোমিটারকে মিটারে নিতে 450-এর সাথে কত গুণ দেবো, 10⁻9 গুণ দিয়ে মিটার করবো এটাকে, ঠিক আছে। তাহলে কত দেবো, 450 × কত 10⁻9 মিটার, ঠিক আছে। এটাকে আমরা ন্যানোমিটারটাকে জাস্ট মিটারে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন হচ্ছে তোমার দেখো এখানে একক বসাবা, ঠিক আছে, প্রত্যেকটার একক বসানোর দরকার নাই, ডাইরেক্ট শক্তির একক বসাই দিবা, জুল, শক্তির একক হচ্ছে জুল। এখন দেখো এই ই এর মান কত আসে, যদি আমরা একটু করে দেখি, উপরে হচ্ছে কত 6.626 × 10⁻, কত 34, ঠিক আছে। নিচে হচ্ছে কত 3, উপরে আরও আছে 3 × 10⁸, ঠিক আছে। এরপর নিচে আছে হচ্ছে 450 গুণ 10⁻, কত 9, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা একটু করি, তাহলে আমি পাচ্ছি 4.417, আরও পাইছি, তো 3 পর্যন্ত রাখলাম, ইন্টু 10⁻19 জুল। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটাই হচ্ছে আসলে কি বিকৃত শক্তি, যখন এই ইলেকট্রনটা কি বলছে, উপরের কক্ষপথ থেকে নিচে যখন চলে আসছে, তখন সে যে শক্তিটা বিকিরণ করছে সেই শক্তির মান হচ্ছে এটা। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এরকম তোমরা আরও অনেক বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে যে ম্যাথগুলো পাও, এগুলো করবা, ইনশাল্লাহ বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার মতবাদগুলোর মধ্যে একদম শেষটা ছিল কি শক্তি স্তর বিষয়ক মতবাদ।
এখন আমরা এই তিনটা মতবাদী তিনটা বিষয় দেখো যে বুরের পরমাণু মডেলে গণিত সহ আমরা সলভ করলাম। কি কি করলাম দেখো, আমরা হচ্ছে মতবাদ ছিল শক্তি স্তর বিষয়ক মতবাদ সলভ করছি, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি nh/2 পাই, তো এটা নিয়েও কথা বলছি। তারপর কথা বললাম হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ বিষয়ক E ইকুয়াল টু কি ইকুয়াল টু hc/λ, এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারি, বা E ইকুয়াল টু h নিউ। তাহলে এই বিষয়গুলো আমরা পড়লাম। এখন দেখো এই যে মতবাদগুলোর পরও যে বুর মডেলের কিছু সাফল্য তোমাদের বইয়ে তুলে ধরছে। প্রথম সাফল্য হচ্ছে কি জানো, দেখো প্রথম সাফল্য হচ্ছে সফলতাগুলো তুলে ধরবা সবসময় কার সাথে, ওই রাদারফোর্ডের মডেলের সাথে কম্পেয়ার করে, ঠিক আছে। মানে রাদারফোর্ড মডেল এটা করতে পারে নাই, বুর মডেল এটা করতে পারছে, ঠিক আছে। রাদারফোর্ড এটা পারে নাই, বুর মডেল এটা করতে পারছে। তাহলে এইভাবে আমরা কম্পেয়ার করে সফলতাটা তুলে ধরবো। যেমন ধরো প্রথম সফলতা হচ্ছে বুর মডেলে তোমার কক্ষপথের যে আকার, ঠিক আছে, কক্ষপথের যে আকৃতি নির্দেশ করছে, বা আকৃতিকে কি বলছে, আকৃতি বৃত্তাকার বলছে, এবং কক্ষপথের আকারের ব্যাপারেও কথা বলছে। তাহলে আকার আকৃতি কি করা যায় নির্ণয়, মানে কথা বলেছে কে বলছে, বুর মডেল। কিন্তু রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয়নি। তাহলে এটা বুর মডেলের কি সফলতা, ঠিক আছে। সবসময় কম্পেয়ার করবা কার সাথে, রাদারফোর্ডের মডেলের সাথে। মানে রাদারফোর্ড বলে নাই কিন্তু বুর বলছে, এটা বুরের সাফল্য। তারপর হচ্ছে দেখো রাদারফোর্ডের মডেলে কিন্তু আমরা কৌণিক ভরবেগ নিয়ে কোনো কথা দেখি নাই, কিন্তু এখানে কৌণিক ভরবেগ নিয়ে কথা বলছে। mvr ইকুয়াল টু কি বলছে, কৌণিক ভরবেগ nh/2 এটাও একটা সফলতা বলতে পারো। মানে রাদারফোর্ডের মডেলে বলে নাই, বোর মডেলে বলছে। 3 নম্বরে বলতে পারো উনি কিন্তু শক্তি শোষণ এবং বিকিরণ নিয়ে কথা বলছে। ইলেকট্রন শক্তি কি করলে শোষণ করলে উপরে চলে যাবে, আর যদি কোনো ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে নিচে চলে আসবে। তাহলে এই শোষণ এবং বিকিরণ বিষয়ক কথা বলছে কে, বুর মডেল, ঠিক আছে। শক্তির শোষণ বিকিরণ নিয়ে কথা বলছে, কিন্তু রাদারফোর্ডের মডেলে এই বিষয়ে কথা বলে নাই। তাহলে এটা হচ্ছে তার শক্তি শোষণ ও বিকিরণ নিয়ে কথা বলছে বুর মডেল। তাহলে বুর মডেলে এটা একটা সফলতা, ঠিক আছে। আরেকটা বলবো হচ্ছে বুরের মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করে। এটা আমি বুঝাই দেবো, হাইড্রোজেন পরমাণুর কি ব্যাখ্যা করে, পরমাণুর বর্ণালী কি দেয়, ব্যাখ্যা দেয়, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কি জিনিস সেটা আমি এখন বলবো তোমাদেরকে। দেখো মূলত এই যে আমরা এতক্ষণ বুরের পরমাণুর মডেল পড়ছি, বুরের পরমাণুর মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে বিশ্লেষণ করে কিন্তু বুর মডেল কি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে। সেজন্য আমরা এখন হাইড্রোজেন পরমাণুর বর্ণালী জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরো চলো, এটা একদম সহজ বিষয়, যদি একটু মনে রাখো তাহলে সফলতাগুলো আসলে বুঝতে পারছি। আচ্ছা, সফলতাগুলো যদি আরেকটু আমি যদি একটু বলি, কি বলবা, রাদারফোর্ডের মডেলের সাথে কম্পেয়ার করে তাকে সবসময় নিচু করবা আর বুরকে উপরে তুলবা। যেমন ধরো কক্ষপথের আকার আকৃতি ব্যাসার্ধ নিয়ে রাদারফোর্ড কিছু বলে নাই, কিন্তু বুর বলছে কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথের আকারকে কি বলছে, বৃত্তাকার বলছে। বুরের মডেলে কৌণিক ভরবেগ নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে। সরি, রাদারফোর্ডের মডেলে, কিন্তু বুরের মডেলে কৌণিক ভরবেগ কি বলছে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কীভাবে বলছে, mvr ইকুয়াল টু nh/2 হবে বলছে। শক্তির শোষণ ও বিকিরণ নিয়ে রাদারফোর্ডের মডেলে কোনো কথা নাই, কিন্তু বুরের মডেলে কথা আছে। আর বুর মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, এটা আমি ব্যাখ্যা করব এখন, কিন্তু রাদারফোর্ড মডেল করতে পারে নাই, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কথা। অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে, দুইটা মডেল তোমাদেরকে উদ্দীপকে দিয়ে দেয়, ঠিক আছে। এরকম একটা মডেল দেয়, ধরো এরকম ইলেকট্রন যেভাবে সেভাবে ঘুরছে, তো মনে করবো এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। আরেকটা মডেল দেয় হচ্ছে এইভাবে, এই যে বৃত্তাকার কক্ষপথ, এভাবে করে একটা মডেল দেয় যেখানে শক্তি শোষণ বিকিরণ দেখাতে পারে। তা উদ্দীপকে ধরো এটা এ বললো, এটা বি বললো, তাহলে এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, এটা হচ্ছে কি বুরের মডেল। এখন তোমাকে যদি বলে কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তাহলে তুমি কিন্তু সাফল্যগুলো বলবা, যে রাদারফোর্ডের মডেল কক্ষপথ ব্যাখ্যা করতে পারে নাই, বুর মডেল পারছে। রাদারফোর্ড মডেল কৌণিক ভরবেগ বলতে পারে নাই, বুর মডেল পারছে। শক্তি শোষণ রাদারফোর্ড বলতে পারে নাই, বুর মডেল শক্তি শোষণ বিকিরণ ব্যাখ্যা করছে। হাইড্রোজেন পারমাণবিক প্রণালী ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল দিতে পারে নাই, বুর মডেল দিয়েছে। সুতরাং আমরা বলবো কি বুরের মডেলটা অধিক গ্রহণযোগ্য। তাহলে আমরা যদি সফলতাটা শিখি, তাহলে কোন দুটা মডেল মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য সেটাও আমরা বলতে পারবো আশা করি। তো এখন আমি যেটা বলছিলাম তোমাদেরকে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী এই জিনিসটা ব্যাখ্যা করব। তো ওনারা কি করছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করার জন্য, ধরো এটা হচ্ছে একটা টিউব, ঠিক আছে, যেটাকে ডিসচার্জ টিউব বলে, অর্থাৎ একটা কাঁচের টিউব চিন্তা করো। তো এখানের ভিতরে আছে ধরো হাইড্রোজেন পরমাণু, এখানের ভিতরে কি আছে, হাইড্রোজেনের পরমাণু আছে, ঠিক আছে, হাইড্রোজেনের পরমাণু আছে। এখন এই পরমাণুগুলোর ভিতরে উনি বিদ্যুৎকরণ করছে, অর্থাৎ ধরো এনোড ক্যাথোড ঢুকাইছে, ঠিক আছে।
অর্থাৎ কারেন্ট সাপ্লাই করছে, এখানে কারেন্ট সাপ্লাই করছে। এখন কারেন্ট সাপ্লাই করার পর দেখা যাচ্ছে কি জানো, যখন কারেন্ট সাপ্লাই করছে তখন এখান থেকে একটা বিশেষ ধরনের কি বের হয়, তুমি এখান থেকে উনি বিশেষ ধরনের কি বের হতে দেখছে, একটা মানে আলো বের হতে দেখছে, ঠিক আছে, আলোক রশ্মি বের হচ্ছে। এখন এই আলোক রশ্মি বের হচ্ছে, এখন এই আলোক রশ্মিকে যদি দেখা যাচ্ছে এটা ধরো একটা পর্দার মতো, যেখানে এই পর্দার মাঝখানে একটা ধরো ছিদ্র আছে, ঠিক আছে, এই ছিদ্র দিয়ে ধরো এই আলোক রশ্মিটা বের হচ্ছে, হাইড্রোজেন এখানে কি আছে আবার যদি একটু বলি, এখানে আছে হাইড্রোজেন পরমাণুর ভিতরে আমি কি দিলাম, বিদ্যুৎ দিলাম, অর্থাৎ এখানে বিদ্যুৎ দেওয়ার পর দেখা যাচ্ছে এখান থেকে আলো বের হচ্ছে। এখন এই আলোগুলার মধ্যে দেখো, এই আলোগুলাকে যখন আলোক রশ্মিগুলাকে যেগুলো হাইড্রোজেন থেকে বের হচ্ছে, হাইড্রোজেনের পরমাণু থেকে কি দেওয়ার পর, বিদ্যুৎ সাপ্লাই করার পর, বিদ্যুৎ করিত করার পর, তখন এই রশ্মিটাকে যখন বিশ্লেষণ করা হয় কার মধ্য দিয়ে, প্রিজমের মধ্য দিয়ে। প্রিজম হচ্ছে একটা কাঁচের একটা ব্লক, চিন্তা করতে পারো, এটা হচ্ছে স্বচ্ছ কাঁচের একটা ব্লক। যখন এই প্রিজমটা এখানে বসানো হলো, কাঁচের ব্লকটা, তখন দেখা যায় কি জানো, এই যে তোমার এই রশ্মিটা যখন এখান ভিতর দিয়ে পাস করে, তখন এখান থেকে ধরো কয়েকটা কালার তৈরি হলো, কথার কথা যদি আমরা ধরি সবুজ, ধরো তোমার এখান থেকে বের হলো লাল, ঠিক আছে, ধরো এখান থেকে তোমার কি ধরো আরও অন্য একটা কালার, যে কোনো একটা কালার ধরো এখান থেকে এই তোমার এই ধরনের একটা কালার বের হলো, তাহলে কয়টা কালার এখানে দেখলা, 3টা কালার বের হলো। তাহলে দেখো তো এই যে কালারগুলা, এগুলাকে বলছে বর্ণালী, এগুলাকে কি বলছে, বর্ণালী কি বিভিন্ন রঙের সমাহার, ঠিক আছে। তবে এগুলা কোত্থেকে বেরোচ্ছে জানো, হাইড্রোজেন পরমাণু থেকে, সেজন্য এগুলাকে বলবো পারমাণবিক বর্ণালী। কি বলবো, পারমাণবিক বর্ণালী। এখন পারমাণবিক বর্ণালী, এখন এগুলা কেন তৈরি হলো দেখো, এটার ব্যাখ্যা কে দিছে, এটার ব্যাখ্যা নিলস বুথ দিছে। বলছে এই যে এটা কেন তৈরি হলো দেখো, বলছে যখন হাইড্রোজেন পরমাণুর ভিতরে তোমরা যেন একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এখন তুমি যখন এখানে বিদ্যুৎ পাস করাইছো, ঠিক আছে, বিদ্যুৎ দিছো, তখন এই ইলেকট্রনটা কি করছে, শক্তি গ্রহণ করে সে কোথায় চলে গেছে, সে ইলেকট্রনটা শক্তি গ্রহণ করে সে উপরে চলে গেছে, উপরের কক্ষপথে চলে গেছে, ঠিক আছে। আবার যখন সে উপরের কক্ষপথ থেকে কি আসে, এইটা যখন উপরের কক্ষপথ থেকে আবার কি আসলো, ফিরে আসলো, তখন সেই শক্তি কি করছে, বিকিরণ করছে, ঠিক আছে, শক্তি শোষণ করে উপরে গেছে। যখন তুমি এখানে শক্তি সাপ্লাই বন্ধ করে দেবা, তখন এটা ফিরে আসবে। ফিরে আসার সময় যেই শক্তিটা সে বিকিরণ করছে, সেই শক্তিটা তোমার চোখে এক প্রকার আলোক রশ্মি হিসেবে কি দিছে, ধরা দিছে। এবং যে আলোক রশ্মিকে তুমি যখন প্রিজম দিয়ে বিশ্লেষণ করছো, তখন এরকম বিভিন্ন বর্ণ পাইছো, এগুলো হচ্ছে পারমাণবিক কি বর্ণালী। কারণ কি, এগুলো বের হচ্ছে কোত্থেকে, হাইড্রোজেন পরমাণু থেকে। হাইড্রোজেন পরমাণুর কোত্থেকে, ওই যে ইলেকট্রন যে শক্তিটা ছাড়ছে, এই শক্তিটা তোমার চোখে কী হিসেবে ধরা দিছে, বিভিন্ন আলোক রশ্মি হিসেবে বা বর্ণালী হিসেবে ধরা দিছে। এবং এটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা পারমাণবিক বিকিরণ বর্ণালী। কারণ কি, ইলেকট্রন এই শক্তিটা বিকিরণ করছে বলে এই বর্ণালীগুলো তৈরি হয়েছে, পারমাণবিক বর্ণালী বা পারমাণবিক বিকিরণ বর্ণালী। তাহলে এই যে হাইড্রোজেনের শক্তি শোষণ বিকিরণ দিয়ে হাইড্রোজেনের বর্ণালী সৃষ্টির প্রক্রিয়াটা ব্যাখ্যা করছে কে, নিলস বোর। সেজন্য আমরা নিলস বোরের সফলতা এটা বলবো। এবং উনি এই মূলত এই এক্সপেরিমেন্টটা করেই কি করছে, এই এক্সপেরিমেন্টটা করেই উনি ওনার যে মডেলটা, এই মডেলটা উনি আসলে উপস্থাপন করছে। এখন আসো তৈরি করা ওনার মডেল তো আমরা পড়লাম সফলতাগুলো। এখন হচ্ছে ওনার মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। এক নাম্বার যে সীমাবদ্ধতা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে, উনি কক্ষপথকে কি বলছে, কক্ষপথ বৃত্তাকার বলছে, ঠিক আছে। কিন্তু দেখো পরমাণুর ভিতরে বৃত্তাকার কক্ষপথ ছাড়াও কি পাওয়া যায়, এটা তো পাওয়া যায়, এটার সাথে কক্ষপথ কি উপবৃত্তাকারও হতে পারে, কিন্তু উনি এটা বলছে, এটা বলে নাই। তাহলে এটার ওনার একটা সীমাবদ্ধতা। তাহলে কি বলবা, নিলস বোরের মডেল অনুসারে কক্ষপথ কথা ছিল কি বৃত্তাকার, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ পাওয়া যায়, এই কথা উনি বলেন নাই। তাহলে এটা একটা সীমাবদ্ধতা। 2 নাম্বার কথা হচ্ছে, আসলে বোরের যে পরমাণুর মডেল আছে, এই মডেলটা ভাইয়া শুধুমাত্র যে বর্ণালী ব্যাখ্যাগুলো আমি দিছি, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু বা এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর ভিতরে কয়টা ইলেকট্রন আছে দেখো, হাইড্রোজেন পরমাণুর ভিতরে কিন্তু একটা ইলেকট্রন থাকে। কয়টা, হাইড্রোজেন পরমাণুর ভিতরে একটা ইলেকট্রন থাকে। তো হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেন পরমাণুর মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের কি করতে পারে, বর্ণালী ব্যাখ্যা করতে পারে। কিন্তু
ব্যাখ্যা করে, কিন্তু তোমার অধিক ইলেকট্রন বিশিষ্ট, ঠিক আছে, পরমাণুর বর্ণালীগুলা ব্যাখ্যা উনি করেন নাই। ঠিক আছে, দেখো তাহলে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। যেমন ধরো যদি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, আবার যদি বলা হয় তোমাকে কথার কথা তোমাকে বললো লিথিয়াম অথবা তোমাকে বললো হিলিয়াম প্লাস, এটার বর্ণালী কি ব্যাখ্যা করতে পারবে? যদি এমসিকিউতে আসে পারবে, কারণ হচ্ছে হিলিয়ামের মধ্যে 2টা ইলেকট্রন থাকে, কিন্তু হিলিয়াম প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে হিলিয়াম প্লাসের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তাহলে এই আয়নের ভিতরে যদি একটা ইলেকট্রন আছে, তাহলে সে বুর মডেল এর বর্ণালী সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে। তাহলে বুর মডেল শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী অথবা হাইড্রোজেন পরমাণুর মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালীও কি করতে পারে? ব্যাখ্যা করতে পারে। আবার বুর মডেলের মধ্যে তুমি আরেকটা বিষয় হচ্ছে তুমি ব্যাপারটা হচ্ছে একাধিক ইলেকট্রন, উনি বলছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে কীভাবে ঘুরবে সেটা উনি বলেন নাই। আরেকটা ব্যাপার হচ্ছে খেয়াল করো, উনি বলছে যে হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীগুলা, এই যে এখানে তুমি বর্ণালী দেখতে পাচ্ছ, হাইড্রোজেন পরমাণু থেকে বর্ণালী বেরিয়েছে, এগুলা একটা একটা কালার হওয়ার কথা, এই যে এরকম একটা একটা, ঠিক আছে, একটা একটা কালার তৈরি হওয়ার কথা। কিন্তু যদি তুমি আরও উচ্চ শক্তি সম্পন্ন যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করো, তাহলে এই যে কালারটা দেখতে পাচ্ছ, ধরো এই যে সবুজ কালারটা, এটা দেখা যাচ্ছে আরও কয়েকটা রেখা তৈরি করবে, মানে আরও কয়েকটা কালারে বাঁক হয়ে যাবে। আর তোমার দেখা যাচ্ছে এই যে লাল কালারটা আরও কয়েকটা রেখায় বাঁক হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে এই যে এই কালারটা ভায়োলেট কালারটা আরও কয়েকটা কালারে বাঁক হয়ে যাবে। তাহলে দেখো তো প্রতিটা রেখা আরও কয়েকটা রেখায় কেন বিভক্ত হয়ে যাচ্ছে, বা আরও কয়েকটা রঙে কেন বিভক্ত হয়ে যাবে? উচ্চ শক্তি সম্পন্ন যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করলে এটার কারণ কিন্তু নিলস বুর বলতে পারে নাই। তাহলে কি বলবা? বলবা যে ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথ থেকে নিচু কক্ষপথে আসে, তখন পারমাণবিক বর্ণালীতে একটি করে রেখা পাওয়ার কথা। কয়টি করে? একটি করে রেখা পাওয়ার কথা। কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন যন্ত্র দিয়ে যখন আমরা বিশ্লেষণ করব, প্রতিটি রেখা আবার একাধিক রেখায় কি হয়ে পড়ে, বা একাধিক রশ্মিতে ভাগ হয়ে পড়ে। তো একাধিক রশ্মিতে কেন ভাগ হয়ে পড়ে, এর কারণ নিলস বুর ব্যাখ্যা করতে পারেন নাই। তাহলে এগুলো হচ্ছে নিলস বুরের মডেলের কি ছিল? সীমাবদ্ধতা। ঠিক আছে, নিলস বুরের মডেলের কি? সীমাবদ্ধতা। তাহলে আরেকটা কি? আরেকটা হচ্ছে তুমি পারমাণবিক বর্ণালীর রেখাগুলা একটি রেখা আবার কি উচ্চ শক্তি সম্পন্ন যন্ত্র দিয়ে বিশ্লেষণ করলে একাধিক রেখা তৈরি করে, একাধিক বর্ণালী রেখা তৈরি করে। তো কেন তৈরি করে এটা কিন্তু বলতে পারেন নাই কে? নিলস বুর। তাহলে নিলস বুরের মডেলের এটা সীমাবদ্ধতা। তো আজকে হচ্ছে এই পর্যন্ত। আজকে আমরা যে বিষয়গুলোর কথা বললাম, অনেকগুলো ম্যাথ করেছি, ঠিক আছে, তাহলে অনেকগুলো ম্যাথ করেছি। সো সেই হিসেবে আমরা নিলস বুরের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পড়েছি, পরমাণু মডেল নিয়ে। দেখো বুরের পরমাণু মডেলটা আমি আগে থেকে রেখে রাখছি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বিশ্লেষণ করে কিন্তু উনি এই মডেলটা প্রতিষ্ঠা করে বা এই মডেলটা দিয়েছে। যেমন তোমার এই রাদারফোর্ডের মডেল যেরকম কি তোমার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর দিচ্ছে, সে ঠিক একইভাবে বুরের মডেলও কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বিশ্লেষণ করে দিয়েছে। তাহলে দেখো আমরা এই বিষয়গুলো আজকে পড়ে নিলাম। তো আশা করছি তোমরা অনেকগুলো ম্যাথ করছো, তোমরা যদি আরেকটু পরে আরেকটু প্র্যাকটিস করো, আমি আশা করছি তোমরা এই টপিকগুলোর অনেক বেশি বস হয়ে যাবে ইনশাল্লাহ। সো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।